ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আজকে আমাদের যে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি এক্সামটি হলো, তাতে 200টি প্রশ্ন ছিল। তো আমরা এই ভিডিওটিতে প্রথম 100টি প্রশ্ন করব। আমরা যে ভিডিওটা করছি, যে কোশ্চেন পেপারটার উপর, সেটা হচ্ছে সিরিজ সি। ঠিক আছে, এ বি বা ডি যাদের রয়েছে তারা সেই হিসেবে কোশ্চেন ওয়াইজ দেখে নিতে পারো। তো এখানটা আমরা একটু ব্যাখ্যা সহ সমাধান করব, এবং প্রথম 100টা এটা পার্ট 1, আর পার্ট 2-তে পরের 100টা করে আমরা টোটাল 200টা বোঝাবো। ঠিক আছে, তো দেখা যাক, প্রথম প্রশ্ন থেকে স্টার্ট করছি। প্রথমটা বলেছে, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। এটার মানে কি? দেখেই বোঝা যাচ্ছে যে আর্লি বার্ড মানে প্রথমে যে বার্ডটা যাচ্ছে সে পোকা খেতে পাচ্ছে, তাহলে ভালো জিনিস, প্রথমে যে শুরু করবে সে রিওয়ার্ড পাবে। তো এটা হচ্ছে, দেখো, দ্য পার্সন হু টেক্স দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি টু ডু সামথিং উইল গেন অ্যাডভান্টেজ ওভার আদার্স। প্রথমে শুরু করলে ভালোভাবে, অলদো এটা হচ্ছে সেই প্রভাবটার উল্টো, যেটা যে আগে গেলে বাঘে খাবে যেটা বলে, তারই কিন্তু আবার উল্টো প্রভাবও রয়েছে, যে আগে যে শুরু করবে সে পজিটিভ হবে। তাড়াতাড়ি পড়াশোনা যে শুরু করেছে 22-23 বছরে, সে তাড়াতাড়ি চাকরি পাওয়ার চান্সটা বেশি হচ্ছে। পরেরটা বলছে, মোডাল অক্সিলারিজ কোনটা লাগবে? আই ড্যাশ সুইম। এখানে লেখা আছে এবিলিটি। তাহলে এবিলিটি মানে কি? যেটাতে পারা, শুড, মাস্ট, এগুলো তো মনে করতে হবে এরকম টাইপের বলছে। ডোন্ট মানে তো ইনএবিলিটি, তাহলে অপশন হচ্ছে ক্যান। ক্যানে বোঝাচ্ছে এবিলিটি, সেটা বোঝাচ্ছে। পরের প্রশ্ন, অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু ড্যাশ টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন, মানে মেনে চলার কথা বলা হচ্ছে। কিন্তু দেখো, এখানে টু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। অ্যাবাইড করলে কিন্তু সেটা অ্যাবাইড বাই হয়, কমপ্লাই উইথ হয়, কনফার্ম এটা কিন্তু টু হয়, আর কনকার উইথ হয়। তার মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উত্তর। অ্যাকচুয়ালি চারটে মানেই কিন্তু মেনে চলা, কিন্তু যেহেতু টু রয়েছে সেই জন্য এটার অ্যান্সার আসবে কনফার্ম টু, নট অ্যাবাইড, নট কমপ্লাই, নট কনকার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য অপশনস গিভস দ্য রাইট মিনিং অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ, মানে সে যতটা চেবাতে পারবে তার থেকে বেশি খেয়ে নিয়েছে, বা সে চাবিয়ে নিয়েছে। তার মানে মানে ধর কামড় দিয়েছে, তার মানে যতটা ক্যাপাসিটির বাইরে কিছু একটা করেছে। দেখো এখানটায় অপশন রয়েছে যে হি টুক আপ মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল, যতটা পারবে তার থেকে বেশি নিয়ে নিয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই সে এখন পারবে না, তাকে হেরে যেতে হবে। আচ্ছা, পরে 5 নম্বর প্রশ্ন কি বলছে? হি লাভড ওয়ারিং আউটল্যান্ডিশ ক্লোথস। সিনোনিম জিজ্ঞেস করেছে। আউটল্যান্ডিশ মানে হচ্ছে একটু স্ট্রেঞ্জ টাইপের ওয়ার্ড বা অবভিড, তো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জ হওয়া উচিত। পরেরটা কি বলছে? অ্যান আন্ডারটেকার ইজ ওয়ান হু আন্ডারটেক্স প্রজেক্টস, টেক্স ব্রাইব, হেয়ার্স কনফেশন ইন এ চার্চ, না মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস? এটার অ্যান্সার হচ্ছে মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস। আমরা যারা যারা ডাব্লিউ দেখতাম, তারা কিন্তু দেখতাম যে আন্ডারটেকার এটা কবর থেকে উঠে আসছে এরকম রিলেটেড, মানে মৃত্যুর সঙ্গে সম্পর্ক আন্ডারটেকারের। তো স্বাভাবিকভাবে ফিউনারালস তো মৃত্যুর সঙ্গে রিলেটেড, তাহলে মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস। তো আমরা যারা দেখেছি তাদের কিন্তু এটা পারার চান্সটা বেশি। তারপর বলছে, মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপোস্টেরাস। এটার মানে কি? এটার মানে হচ্ছে আনরিজনেবল, মানে হচ্ছে তোমার অপ্রাসঙ্গিক টাইপের, আনবিলিয়েবল বা আনরিজনেবল। তো এটার অ্যান্সার হওয়া উচিত অপশন ডি। 8 নম্বর বলছে, দ্য গেম ইজ অ্যাফুট। মানে দেখো, অ্যাফুট মানে কি? মনে হচ্ছে যেন চলছে, মানে ধরো এখন ফুটবল খেলা হচ্ছে, সেটা পায়ে পায়ে চলছে, এরকম একটা মিনিং আসে। এখানে দেখো এইগুলোর কিন্তু মানে সঙ্গে কিন্তু কোনো সম্পর্কই নেই। তো দ্য গেম ইজ অ্যাফুট মানে এই গেমটা এখনো চলছে, মানে দ্য গেম ইজ কন্টিনিউয়াস। তো অ্যাফুট মানে এই ওয়ার্ডটা দেখে কিন্তু বুঝতে পারি যে ধরো ফুটবল খেলা হচ্ছে, অ্যাফুট মানে পায়ে পায়ে খেলা চলছে, তার মানে সেটা হবে তোমার কন্টিনিউয়াস। 9 নম্বর প্রশ্ন কি বলছে? চুজ দ্য ক্যান্ডিডেট, সরি, দ্য ক্যান্ডিডেট ইজ সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর অ্যান এক্সামিনেশন, মানে অনেক রাত্রি জেগে পড়াশোনা করছে। এখানটা বলছে এটার মানে কোন ইডিয়ামসটা দিচ্ছে। আমরা কিন্তু এটা জানি যে অনেক রাত্রি জেগে পড়াশোনার মানে হয় বার্ন দ্য মিড নাইট অয়েল। এমনিতে এই ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছো, মিড নাইট মানে অনেক রাত্রি থেকে পড়ছে, তার মানে বার্ন দ্য মিড নাইট অয়েল মানে রাত্রি জেগে যে পড়াশোনা করে। 10 নম্বর কি বলছে? অ্যাফ্লিকশন। অ্যাফ্লিকশন মানে হচ্ছে স্টেট অফ পেন, ডিস্ট্রেস অর গ্রিফ, মানে দুঃখ দেওয়া। অ্যাফ্লিকশন মানে হচ্ছে দুঃখ, তাহলে স্বাভাবিকভাবে এই অপশনটা হবে। অলতো তোমরা এইটার সঙ্গে কনফিউশন করতে পারো যে ইনএবিলিটি টু রিকগনাইজ সামথিং টেরিবল অর পেনফুল, এই ওয়ার্ডটা দেখে পেনফুল দেখে কিন্তু কনফিউজড হবে না। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, যেখানে অ্যাফ্লিকশন মানে হচ্ছে দুঃখ বা দুর্দশা এরকম টাইপের। ঠিক আছে, আচ্ছা। 11 কি বলছে? আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড, মানে সে পার্কে যেতে চাইছে যদিও আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ। তাহলে এটা হোয়েন আর অ্যাজ তো হবেই না, অলদো আর ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, আর অলদো মানে তারপরেও, মানে ইন অ্যাডিশন টু এরকম টাইপের। এটার অ্যান্সার কিন্তু অলদো হওয়া উচিত, যে আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক যদিও, অলদো দ্য ওয়েদার ইজ ব্যাড, মানে ওয়েদার তোমার ব্যাড হওয়া সত্ত্বেও আমরা
করছে। এখানটা ইনস্পাইট অফ হবে না কেন? মানে একটা নাউন লাগতো অ্যাকচুয়ালি ইনস্পাইট অফ দিয়ে, এখানটায় এটা অলদো যাচ্ছে যে অলদো দ্য ওয়েদার ইজ ব্যাড, একবার পড়লেই কিন্তু বোঝা যাবে এখানটায় অলদো হবে। পরেরটা কি বলছে? দে আর গোয়িং টু এ গোয়িং অন এ ভ্যাকেশন। অনেক সময় ভ্যাকেশন বানান কিন্তু দেয়, দেখো এখানটা ভ্যাকেশনটা এরকম ভাবে VACCATION টাইপের দিয়ে দেয়, তো আমাদের ভ্যাকেশন বানান কিন্তু এইটা। তো দে আর গোয়িং অন এ ভ্যাকেশন ড্যাশ দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশন। তার মানে তারা ভ্যাকেশনে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে এখনো ডিসাইড হয়নি। তার মানে কি হচ্ছে? হোয়াইল হবে না, হোয়েন হবে না, হুইচ হবে না, একমাত্র দো হওয়া উচিত। যে যদিও, মানে তারা ভ্যাকেশনে যাচ্ছে যদিও, দো তারা এখনো ডিসাইড করেনি যে কোথায় তারা যাচ্ছে, গোয়ায় যাচ্ছে না মালয়েশিয়ায় যাচ্ছে, সেটা কিন্তু ডিসাইড করেনি। পরের প্রশ্ন কি দেখছি? 13 বলছে এ কালেকশন অফ পোয়েমস অর আদার লিটারেরি ওয়ার্কস ইজ নোন অ্যাজ। এগুলো কিন্তু আমরা অনেক পড়ি যে কালেকশন অফ পোয়েমকে বলা হয় অ্যান্থোলজি অফ পোয়েমস, মানে এটার অপশন হচ্ছে অপশন বি। এপিলোগ কিন্তু নয়, এপিলোগ মানে হচ্ছে যেটা এন্ডে কোনো একটা ধরো বক্তৃতা দিল, সেই বক্তৃতার পেছনে লাস্টে যেটা বলা হয় সেটাকে এপিলোগ বলা হয়। বা যদি ম্যানুস্ক্রিপ্ট বলে মানে হচ্ছে হাতে হ্যান্ড রিটেন যেটা নোট, আর লেক্সিকন মানে ডিকশনারি। তো আমাদের এটা অপশন হয়ে যাচ্ছে অপশন বি। হার বুক ইজ এ ড্যাশ টু হার টিচার, মানে একটা গিফট টাইপের বলছে। তো এখানটা ওয়ার্ড কি হওয়া উচিত? এই কমপ্লিমেন্টটা, এই কমপ্লিমেন্ট তো গিফট, আর এই কমপ্লিমেন্ট বানাতে সেই কমপ্লিমেন্টারি অ্যাঙ্কেল বা পূরক কোণ এরকম টাইপের। তো কমপ্লিমেন্ট মানে গিফট টাইপের, তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত অপশন সি, ফর্টিনেট সি। দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার, এই রাউন্ড দ্য কর্নার মানে কি? মানে খুব কাছাকাছি যেটা রয়েছে, মানে এটার অ্যান্সার হচ্ছে নিয়ার। রাউন্ড দ্য কর্নার মানে কর্নারের কাছেই, তার মানে নিয়ার। 16 নম্বর, পোলাইটনেস কস্ট লিটল বাট ইয়েল্ডস মাচ, মানে পোলাইটনেস দেখাতে গেলে আমাদের একটু কিছু একটা কষ্ট করতে হয়, কিন্তু এর ফলে অনেক কিছু ভালো জিনিস ইয়েল্ডস মানে হচ্ছে প্রডিউস হয়। তো এখানে কি বলছে? পোলাইটনেস ইজ এ ভার্চু দ্যাট পেজ ইন দ্য লং রান। এমনি অপশন এলিমেন্ট করলেও তুমি বুঝতে পারবে অপশন বি হওয়া উচিত এটার। ইংরেজি কিন্তু অপশন এলিমেন্ট করে বেশি সুবিধা হয়। পরেরটা কি বলছে? ড্যাশ ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, রিকোয়েস্ট বলছে তুমি কি আরেকটু কেয়ারফুল হতে পারবে ইন ফিউচারে, তাহলে এটা হবে কুড ইউ বি, যেমন কুড ইউ লেন্ড মি সাম মানি এরকম টাইপের বলে। তো এখানটা কুড দিয়ে শুরু হবে, কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন 18 প্রশ্ন বলছে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট ওয়ান ফ্রম দ্য ফলোইং অপশনস। দেয়ার ইজ আ বুক শপ ক্লোজ ড্যাশ, মানে কাছাকাছি রয়েছে, ক্লোজ নাও, ক্লোজ আপ, ক্লোজ ইন, একটা অপশন কিন্তু নয়। ক্লোজ বাই, এই ক্লোজ বাই মানে কিন্তু নিয়ার, মানে ওই যে রাউন্ড দ্য কর্নার পড়লাম না, তার মানে হচ্ছে ক্লোজ বাই মানে নিয়ার। তো অপশন ডি হবে আনসার। 19টা কি বলছে? আই উইল কল ইউ লেটার ড্যাশ আই অ্যাম ডান উইথ মাই চর্স, মানে ডোমেস্টিক যে কাজ ছোটখাটো কাজগুলো হয় সেইগুলো করার পর আমি তোমাকে ফোন করব। তাহলে কি বলছে? আই উইল কল ইউ লেটার ওয়ান্স আই অ্যাম ডান উইথ মাই চোরস, যখন আমার কাজ হয়ে যাবে। অ্যাজ তো হবে না, যে আমার সমস্ত, আমি কখন ফোন করব? যে মুহূর্তে, ওয়ান্স মানে যে মুহূর্তে আমার সমস্ত কাজ হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত ওয়ান্স। বিকজ অ্যাজ শো কিছুই কিছুই নয়, অপশন লিমিট করলেই বোঝা যায় ভালোভাবে। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছে এই হিউম্যাঙ্গাস, এই ওয়ার্ডটা কিন্তু আমরা জানি, গোয়াটা পড়ারও দরকার নেই। হিউম্যাঙ্গাস মানে বড়, হিউজ। তাহলে কি হচ্ছে? এক্সট্রিমলি উইক অর হিউজ, কারণ এটা মিনিংই বলেছে, অ্যান্টোনিম তো বলেনি, সিনোনিমই বলেছে। তাহলে এটার অ্যান্সার অপশন ডি। 21 কি বলছে? চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি টুয়ার্ডস প্যারেন্ট। এটা কিন্তু আমরা অনেকে ভুল করে দিতে পারি, এই প্যারেন্টস ওয়ার্ডটা দেখে আমরা বলবো প্যারেন্টাল অ্যান্সার হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বলছে কি চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি। তা প্যারেন্টাল মানে তো বাবা মার, মানে আমার বাচ্চা যদি কেউ হয় তাহলে আমার তার প্রতি যে কর্তব্য সেটা হচ্ছে প্যারেন্টাল হবে। কিন্তু আমি তো নিজেই একজন চিলড্রেন, আমি বাবা মায়ের প্রতি যে কর্তব্যটা করব সেটা মনে হয় কিন্তু ফিলিয়াল, সেটা কিন্তু প্যারেন্টাল নয়। ফ্র্যাটার্নাল মানে ভ্রাতৃত্ব, আর অ্যানসেস্ট্রাল মানে তো সেই অ্যানসেস্ট্রাল হাউস হয়, আমাদের পূর্বপুরুষের যে রিলেটেড যে জিনিসটা হয়, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হলো? ফিলিয়াল। এখানে কিন্তু এখানে অনেকেই অপশন ভুল করবে, প্যারেন্টাল করবে, এটার কিন্তু অ্যান্সার 21 বি হবে। চুজ বলছে 22 নম্বর, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। মেমোরাবিলিয়া রেফার্স টু, দেখো সব জায়গায় কিন্তু মেমোরি রয়েছে, স্বাভাবিকভাবেই এই কোশ্চেনটাই তোমাদের অনেক কনফিউশন হতে পারে। কিন্তু যখন এই যে এরকম টাইপের ওয়ার্ড দিয়েছে, দেখো মেমোরেবল থিংস, মেমোরিজ অফ ওয়ার, মেমোরিজ অফ দ্য পাস্ট, একটা অপশন কি লাগছে? একটু বড় টাইপের লাগছে, যে একটু ভারী ভরকম লাগছে, তার মানে এইটা অ্যান্সার হওয়ার চান্স বেশি। দেখো মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ দ্য পিপুল আর ইভেন্টস, মানে যেহেতু লিঙ্ক আছে তাই আমার একটু স্মৃতিতে রয়েছে, তাহলে এটা অ্যান্সার কি আসবে? 22 ডি। এরকম বেশ কিছু অপশনস থাকে যেখানে একটু ভারী ভরকম যে অপশনস গুলো থাকে সেটা দেখে আমাদের ডিসাইড করতে হয় অ্যান্সারটা কি হবে, যখন সবগুলো কাছাকাছি হয়ে থাকে। এই ট্রিক্সটা দেখবে অন্য পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে। কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট, মানে অতি উৎসাহে তোমার মানে কিল্ড হয়ে গেছে ক্যাটটা, মানে খারাপ জিনিস হয়েছে, তার মানে কিউরিওসিটি কিন্তু সবসময় ভালো নয়। তাহলে কি বলছে?
যে ইফ এক্সেসিভ কিউরিয়াসিটি, দ্য ক্যাট শুড স্টে উইদিন লিমিটস, ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাভেল। অবভিয়াসলি কিউরিয়াসিটি বিয়ন্ড এনি ম্যানস রিচ ক্যান বি ডেডলি, এত তো ডেডলি তো বলা যাচ্ছে না, এটার অ্যান্সার সি হওয়া উচিত। যে যদি একটা নির্দিষ্ট পয়েন্টের পেছনে তোমার কিউরিয়াস হয়ে যাও তুমি, তাহলে বেশি কিউরিয়াসিটি করতে গেলে কিন্তু প্রবলেমে পড়তে পারো, ট্রাভেলে তুমি ল্যান্ড হয়ে যেতে পারো। তারপর 24 বলছে প্যাসিভ প্যাসিভ ভয়েস করতে, নেপোলিয়ান মেড দ্য ইম্পসিবল পসিবল, তার মানে দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল। কোথায় আছে দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ান? অপশন বি, এটা তো ইজি প্রশ্ন। 25 আন্ডার প্লে, আন্ডার প্লে মানে খাটো করে মানে মনে করা বা একটু ছোট মনে করা, রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট ইজ রিয়েলি। যেমন ওভার এস্টিমেট বলে না, তারই উল্টো হচ্ছে আন্ডার প্লে, মানে আমি কম করে দেখছি, যে খুব একটা ইম্পর্টেন্ট নয়। যেমন আমরা দেখি আজাঙ্কিয়া রাহানের অবদান KKR এর এবারের 2026-এর IPL এর কৃতিত্বে, তাই না? আন্ডার প্লে করি, কিন্তু উনি কিন্তু ভালোই খেলেছেন, ঠিক আছে। আচ্ছা 26 প্রশ্ন কি বলছে? এবার আমাদের ইংরেজি কিন্তু শেষ হলো, এবার আমরা আসছি মিসলেনিয়াস, জিকে, অঙ্ক এক্সেট্রা সব মিলিয়ে থাকবে। তো প্রথমে রিজনিং বলছে ফাইন্ড দ্য অড নাম্বার আউট, 24, 36, 72, 168। আমরা যদি দেখি তিনটে অপশন, এই 24, 72 আর 168 সব কিন্তু 24-এর মাল্টিপল, একমাত্র 36 24-এর মাল্টিপল নয়, সেই হিসেবে 36 অ্যান্সার করা যেতে পারে। বা আরো একটা উপায় দিয়ে যদি দেখি যে একমাত্র এদের মধ্যে একজনই মানে প্রপার স্কোয়ার আছে, দ্যাট ইজ 36 রয়েছে, তাহলে অপশন এটার বি হওয়া উচিত। মানে দুই লজিকেই কিন্তু এটাই হচ্ছে। তারপর কি বলছে, যে শব্দটি বাকিগুলোর থেকে আলাদা। আমি দেখছি কার, বাইসাইকেল, বাস, ট্রেন, সবগুলোই দেখো মোটরাইজ ভেহিক্যাল, কার, বাস, ট্রেন মোটরাইজ ভেহিক্যাল, কিন্তু বাইসাইকেল তো মোটরাইজ নয়, এটা তো ম্যানুয়াল ভেহিক্যাল, আমাদের পা দিয়ে চালাতে হয়, তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত অপশন বি। 28 কি বলছে, দেরাদুন ইজ দ্য ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হচ্ছে, দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দের অর্থ কি? আমরা কিন্তু দুন শব্দের অর্থ দেখেছিলাম যে একটা ভ্যালি টাইপের, এই ভ্যালি বিটুইন লেসার হিমালয় আর শিবালিক যেটা রয়েছে, তার মানে অপশন এ হওয়া উচিত এটা, ঠিক আছে। তাহলে 28A। 29 কি বলছে, দ্য নোটস অন দ্য ইনফান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্সড উইডোহুড, মানে এই গ্রন্থটির রচয়িতা কে বলছে? এটা একটা ভালো প্রশ্ন, এটার অ্যান্সার কিন্তু বেহেরামজি মালাবারি হবে, অপশন এ হওয়া উচিত, ঠিক আছে। কেন? কারণ ইনি মানে মেয়েদের যে তোমার যে পজিশনটা ওঠানোর জন্য, আপলিফ্ট করার জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছিলেন। এর জন্যই কিন্তু 1891 সালে যে এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হয়, তার পেছনে কিন্তু এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ইভেন এই যে রিটেনটা যেটা করেছিলেন, তিনি যে লিখেছিলেন এই বইগুলো বা নোটসগুলো, যেটা 1884 সালে লিখেছিলেন অ্যাকচুয়ালি, তো সেখান থেকে কিন্তু এইটার 1891 সালে যে এজ অফ কনসেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল, মানে বিয়ের ক্ষেত্রে যে ইয়ং যে সমস্ত মেয়েগুলো রয়েছে, তাদের আর্লি ম্যারেজ থেকে বাঁচানোর জন্য যে কনসেপ্ট ছিল, সেখান থেকে কিন্তু বাঁচিয়েছিলেন। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 29-এর এ, ঠিক আছে। আমরা অনেক সময় ভুল করতে পারি যদি বা ভুলে বলে, কিন্তু এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। 30 কি রয়েছে, আন্ডার হোয়াট অথরিটি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্যান ইম্পোজ ট্যারিফস। মানে এটা দেখো, এই প্রশ্নটা এখন তোমাদের মনে হতে পারে যে তোমার এটা কেন হঠাৎ করে ইউএস এর সঙ্গে সম্পর্কে প্রশ্ন দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরে র্যান্ডম টারিফস খেলা করছিল, এই জন্য কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। তো যথেষ্ট মানে বুদ্ধিমত্তার একটা প্রশ্ন দিয়েছে। এখানে আমাদের কনফিউশন হতে পারে যে সুইপিং পাওয়ার তো নেই, প্রেসিডেন্টের সুইপিং পাওয়ার যদি থাকতে দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তো যা কিছু তাই করছে, তারপরে নিশ্চয়ই সুইপিং পাওয়ার রয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবে ট্যারিফসগুলো কিন্তু সব তুলে নিতে হয়েছে, অ্যাজ সুইপিং পাওয়ার নেই, তাহলে এটা তো হবেই না। কনফিউশন হতে পারে এই দুটোর মধ্যে। একটাই বলছে যে কংগ্রেস পাস্ট লজ অ্যালোয়িং দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ ট্যারিফস ইউনিল্যাটারালি ফর ন্যাশনাল সিকিউরিটি রিজনস, যে ন্যাশনাল সিকিউরিটি রিজনের জন্য কংগ্রেসের মাধ্যমে তোমাকে পাস করাতে হবে। আর একটা কি বলছে, দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেট অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ ট্যারিফ সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশন, মানে কনস্টিটিউশন তাকে দিচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস মনে করার যে ইউএস এর ক্ষেত্রে কিন্তু কংগ্রেস অনেক বেশি মানে শক্তিশালী, এই কংগ্রেস ডিসাইড করে, কংগ্রেসের মাধ্যমেই যদি কংগ্রেস বলে যে হ্যাঁ তুমি তোমার ইম্পোজ করতে পারবে ট্যারিফস, সেই হিসেবে তুমি ইম্পোজ করতে পারবে। অ্যাকচুয়ালি এটার আনসার হবে অপশন এ, নট অপশন বি, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান টপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা খুব ভালো প্রশ্ন। এখানটায় বেশিরভাগ জন আমরা দেখো এই দুটো তো করবোই না, ইসরো করবো না, ইউজিসিও করবো না, আমাদের কনফিউশন হবে এই দুটোর মধ্যে। মনে হবে কি যে জিওলজিক্যাল, যেহেতু জিওগ্রাফি রিলেটেড, তাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি হবে? এটার অ্যান্সার কিন্তু তা নয়, এটার অ্যান্সার আসবে তোমার সার্ভে অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অপশন এ। সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে ইন্ডিয়ান টপোগ্রাফিক্যাল ম্যাপ, ওকে। ফিনল্যান্ড কি বলছে, ফিনল্যান্ড ব্যবহৃত
পারমাণবিক জ্বালানির একটি স্থায়ী ও গভীর ভূতাত্ত্বিক ভান্ডার চালু করেছে? এটা কোথায় অবস্থিত? যথেষ্ট ডিফিকাল্ট প্রশ্ন। ফিনল্যান্ড সম্পর্কে আমি কি করে জানতে পারি? এটার আনসার হচ্ছে অপশন এ, ইট ইজ নিয়ার দ্য ওলকিলুওটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন দ্য ওয়েস্ট কোস্ট অফ ফিনল্যান্ড। ওকে, তো এটার একটা যথেষ্ট ডিফিকাল্ট প্রশ্ন, এটা কিন্তু পারাটা যথেষ্ট কঠিন রয়েছে। ইকোনমিক্স এর প্রশ্ন, এ পারসিস্টেন্ট ফল ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ নোন অ্যাজ। দেখো, স্ট্যাগফ্লেশন, ডিপ্রেশন, এই দুটো তো নয়, আমাদের কনফিউশন হতে পারে অপশন এ আর বি এর মধ্যে, একটা ডিফ্লেশন একটা ডিসইনফ্লেশন। আমরা কিন্তু ইকোনমিক্স পড়ার সময় দেখেছিলাম যে ডিসইনফ্লেশন মানে লেটস সে ইনফ্লেশন রেট 10% চলছে, কিন্তু ইনফ্লেশন রেটটা সামান্য একটু কমে গেল, ধরো 4%-এ দাঁড়ালো। তার মানে ইনফ্লেশন হচ্ছে কিন্তু ইনফ্লেশন রেটটা একটু কমেছে, সেইটাকে আমরা ডিসইনফ্লেশন বলি। আর ডিফ্লেশন কাকে বলি? যখন কোনো একটা জেনারেল প্রাইস লেভেল আস্তে আস্তে কমছে, মানে পারসিস্টেন্ট ফলো মানে ফেল করছে, আস্তে আস্তে ফল করছে, আস্তে 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 কমেই যাচ্ছে, তখন আমরা কিন্তু ডিফ্লেশন বলা হয়। আর স্ট্যাগফ্লেশন মানে কি? যখন হচ্ছে সবকিছুই নেগেটিভ চলছে ধরো, তখন আমরা সেটাকে মানে স্ট্যাগফ্লেশন বলি। ওকে, এটা একটা রিজনিং এর প্রশ্ন। বলছে অল এক্স ব্র্যান্ড কার্স পার্কড হেয়ার আর হোয়াইট, সাম অফ দেম হ্যাভ রেডিক্যাল টায়ার্স। ঠিক আছে, এক্স ব্র্যান্ডের যে সমস্ত কার রয়েছে, এক্স মানে ধরো মাহিন্দ্রা ধরে নিলে, যে মাহিন্দ্রার যে সমস্ত কার রয়েছে তারা হচ্ছে সমস্ত হোয়াইট রয়েছে, মানে সেখানে যতগুলো পার্কড রয়েছে মাহিন্দ্রার কার। তাহলে মাহিন্দ্রা ছাড়াও অবভিয়াসলি টাটার থাকতে পারে, অন্যান্য কোম্পানিরও থাকতে পারে, সুজুকি। অল এক্স ব্র্যান্ড কার্স আর ম্যানুফ্যাকচার্ড, না, যেগুলো ম্যানুফ্যাকচার হয়েছে 1986-এ সেগুলোতে রেডিয়াল টায়ার্স রয়েছে। ঠিক আছে, থাকতেই পারে। অল কার্স আর নট এক্স ব্র্যান্ড, মানে যেটা আমি প্রথমে বললাম, এক্স ছাড়াও আরো টাটা বা সুজুকির কার্স থাকতে পারে। এখন বলছে এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে শিওরলি বলা যেতে পারে। বলছে এক্স ব্র্যান্ড ছাড়া অন্য কোনো গাড়িতে রেডিয়াল টাওয়ার থাকতে পারে না। এই এই কথাতে কোথাও বলছে না যে রেডিয়াল টাওয়ার, বলছে কিছু দিনের মধ্যে রয়েছে। তো অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কিন্তু কিচ্ছু বলেনি, তার স্বাভাবিকভাবে এটা বলতে পারি না, হতেই পারে এক্স ব্র্যান্ড ছাড়া বাকি যেগুলো গাড়ি রয়েছে তাতে রেডিয়ালটাও থাকতেই পারে। এখানে শুধুমাত্র সাদা রঙের গাড়ি পার্ক করা হয়েছে তা তো বলা হচ্ছে না। বলছে যে এতগুলো এক্স ব্র্যান্ড গাড়ি রয়েছে সেইগুলো হোয়াইট, তাই বলে এমন নয় যে সবই, যে টাটার বা সুজুকির যে গাড়িগুলো রয়েছে সেগুলোও সাদা রঙের, এরকম কিন্তু কেউ বলছে না। বলছে মাহিন্দ্রার যে গাড়িগুলো রয়েছে এক্স কোম্পানির সেইগুলো সাদা, তাহলে এটাও বলা যাচ্ছে না, অল তো বলা যাচ্ছে না, সব গাড়ি তো বলা যাচ্ছে না। ঠিক আছে, এখানে রেডিয়াল টাওয়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি পার্ক করা রয়েছে, এইটা ঠিক, কিন্তু যে এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি রয়েছে এবং সেখানটা রেডিয়াল টাওয়ার যুক্ত রয়েছে, কারণ যাদের তোমার এই যে বলছি সাম অফ দেম হ্যাভ রেডিয়াল টায়ার্স, তার মানে এটা অ্যান্সার হবে। দেখো অপশন ডিও কিন্তু হবে না, কারণ বলছে এক্স ব্র্যান্ড ছাড়া অন্য কোনো গাড়িতে রেডিয়াল টাওয়ার থাকতে পারে না, আমরা তো নেগেটিভ বলতে পারি না। এখানে আমাকে শুধু বলছে যে ওই এক্স ব্র্যান্ডের কিছু রেডিয়াল টাওয়ার্স, তাই বলে কোথাও বলছে না যে বাকিগুলোতে রেডিয়াল টাওয়ার্স থাকতে পারে না, তাহলে এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত? অপশন সি। আশা করি বোঝানো গেল। তারপর কি বলছে? দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম ইন 1946, 1946 সালে যেটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তার উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটার অ্যান্সার জওহরলাল নেহেরু। পরবর্তীকালে যখন 1947-এর পর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় যখন সরকার তৈরি হয়, তখন কিন্তু এই জওহরলাল নেহেরু ছিলেন প্রাইম মিনিস্টার, কিন্তু 1946-এ যেটা অন্তর্বর্তী সরকার হয়েছিল সেখানটায় জওহরলাল নেহেরু ছিল তোমার ভাইস প্রেসিডেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট কে ছিল? তখনকার যে ভাইসরয় ছিল সেই ছিল তোমার প্রেসিডেন্ট। ঠিক আছে, ভাইসরয় নিজেই ছিল প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ছিল জওহরলাল নেহেরু। লিয়াকত আলী খানকে তোমার বানানো হয়েছিল ফিনান্স মিনিস্টার, বল্লভভাই প্যাটেল ছিল তোমার হোম মিনিস্টার, এটা তো আমরা জানি। ওকে, এটা ভালো প্রশ্ন। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু জয়েন সাবসিডিয়ারি অ্যালায়েন্স? আমরা সবাই জানি যে সত্যবিলোপ নদী যেটা, সরি, অধীনতামূলক মিত্রতার নীতি যেটা রয়েছে সেখানটায় প্রথম কিন্তু জয়েন করেছিল দ্য নিজাম অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের নিজাম। সালটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, 1798 সাল। এবং কে তৈরি করেছিল? লর্ড ওয়েলেসলি এটাকে স্টার্ট করেছিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, কোন ভাইসরয় স্টার্ট করেছিল? ওয়েলেসলি এটাকে স্টার্ট করেছিল। ঠিক আছে, এবং 1798 সালে স্টার্ট করেছিল, কারণ ওয়েলেসলি নিজেই ছিল 1798 থেকে 1805 পর্যন্ত। হাউ মেনি হিমস বা বা তোমার কতগুলো স্তোত্র রয়েছে ঋগ্বেদে? এ তো খুবই কমন কোশ্চেন, বারবার আসে পরীক্ষায়। 1028। ইভেন মন্ডলসটাও আসে, যে আমরা জানি 10খানা মন্ডলসও রয়েছে। ঠিক আছে, তারপরে 38 বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ সার্কুলেটেড অ্যাজ সিম্বলস বাই দ্য রিবেলস ডিউরিং দ্য রিভোল্ট অফ 1957? 1875 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় বিদ্রোহীরা কোনটাকে প্রতীক হিসেবে ইউজ করেছিল? এটা একটা খুবই ভালো প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে চাপাটি। চাপাতি মানে ওই ধরো ব্রেড টাইপের, মানে রুটি টাইপের, সেটাকে ইউজ করা হয়েছিল, যে গ্রামে গ্রামে এটা সবাইকে দেয়া হতো, এবং যাতে বোঝানো হতো যে হ্যাঁ, মানে আমরা মানে মানে সবাইকে একজোট করা হতো, যে হ্যাঁ ঠিক আছে, আমরা মহাবিদ্রোহের সব একসঙ্গে রয়েছে এবং একসঙ্গে যুদ্ধ করছি। ঠিক আছে, আচ্ছা 39 কি বলছে?
ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট গেটস 4 মার্কস ফর এভরি কারেন্ট। বাংলাতে যদি দেখি যে একটা সঠিক প্রশ্নের জন্য 4 নম্বর দিয়ে হচ্ছে, তার রাইট করবে তার জন্য তুমি +4 পাবে। উত্তর না দেওয়ার জন্য মানে আনঅ্যাটেম্পটেড যদি করো, আনঅ্যাটেম্পটেড করলে তুমি আবার 1 নম্বর পাবে, মানে কঠিন প্রশ্ন না করলেও তোমাকে 1 দেবে। আর ভুল প্রশ্নের জন্য আবার 0 নাম্বার। এটা কখনো হয়? কিন্তু এখানে হচ্ছে। তাহলে রং করলে তোমাকে আবার 0 মার্কস দেওয়া হবে। বলছে টোটাল 30টা প্রশ্ন ছিল। তবে নিচের মোট স্কোরগুলির কোনটি কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে মানে অর্জন করা সম্ভব নয়? এই প্রশ্নটা কিন্তু শুধু অপশন এলিমিনেট করেই আমাদের হয়ে যেতে পারে। ধরো আমি ধরে নিলাম যে 30টা প্রশ্ন আছে, তো 30 দেখো 30 মানে যদি 30টাই করতো তাহলে তো 120 হতো, কিন্তু এখানে তো 120 অপশনে নেই, তো 120 নিয়ে আমি ভাবছি না। আমি ধরে নিলাম যে 30টার মধ্যে ধরো 29টাও রাইট করেছে, তাহলে 29টা রাইট করেছে, তাহলে 29টা রাইট করলে টোটাল কত হবে? 29 × 4 মানে দেখো 116 পাওয়া কথা তার। এবার ধরো বললাম যে একটা বাকি যে একটা ছিল ওটা রং ফং করেনি, ওটা হচ্ছে আনঅ্যাটেম্পটেড, মানে ও করেনি। তা আমি দেখছি আনঅ্যাটেম্পটেড করলে তো 1 নম্বর বেশি পাওয়া যায়, 1 নাম্বার পাওয়া যায়, তাহলে 1 পেয়ে গেল। দেখো 117 হয়ে গেল, 116 + 1, তাহলে 29টা রাইট আর একটা আনঅ্যাটেম্পটেড করলে কিন্তু 117 সম্ভব। তাহলে এটা বাদ চলে গেল। তারপর যদি দেখি যে ধরো 29টা করেছে আর একটা ধরো করেনি, তাহলে তো 116 হচ্ছে। 116 অপশন নেই, ওটা নিয়ে আমরা ভাবছি না। পরেরটা কি দেখছি, ধরো বললাম যে সে হচ্ছে 28টা রাইট করেছে, তাহলে 28টা রাইট করলে কত পাবে? 112 পাবে। আর বললাম যে দুটো যেটা রয়েছে না, দুটো হচ্ছে সে আনঅ্যাটেম্পটেড করেছে, মানে দুটোই করেনি, একদমই অ্যাটেম্প করেনি। তা আনঅ্যাটেম্পটেড করলে তো 1 নাম্বার করে পাওয়া যাচ্ছে, এখানে বলছি আমরা। তাহলে 2 × 1 2 নাম্বার পাবে। তাহলে দেখো 114 তে এইভাবে হয়ে যাচ্ছে, তার মানে এটাও হবে না নিশ্চয়ই, মানে এটাও তো আমি পাচ্ছি 114 করা যাচ্ছে। আচ্ছা, এইটার মধ্যে যদি এরকম করি যে ধরো 28টা রাইট করেছে, তার জন্য সে 112 পেয়েছে, আর একটা আনঅ্যাটেম্পটেড করেছে আর একটা রং করেছে, তাহলে আনঅ্যাটেম্পটেড জন্য 1 পাবে আর রঙের জন্য তো কিছু পাবে না, 0 পাবে। তাহলে সেই হিসেবে দেখো 112 + 1 113 হয়ে যাচ্ছে, তার মানে এটাও হচ্ছে না। আমাকে প্রশ্ন পড়েছিল কোনটা সম্ভব নয়, তাহলে একটাই অপশন পড়ে থাকলো 115। এইভাবে আমরা এইরকম টাইপের অঙ্ক কিন্তু অপশন এলিমিনেট করে করে নিতে পারি, ঠিক আছে? তো অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, শুধু করতে হবে। আরো একটা প্রশ্ন দেখবে এরকম অপশন এলিমিনেট করলে কিন্তু আমরা করতে পারবো। তারপর কি বলছে, ভারত সম্প্রতি বিনামূল্যে এইচপিভি টিকাদানের জন্য একটা দেশব্যাপী অভিযান চালু করেছে। এই টিকাদানের লক্ষ্য হলো মোকাবিলা করা। কি কি মোকাবিলা করতে চাইছে? আমরা বারবারই দেখছি যে সার্ভিক্যাল ক্যান্সার যেটা ওমেনের রয়েছে, সেটা সেই যারা কম বয়সী মেয়ে আছে তাদেরকে দেয়া হচ্ছে, যাতে সার্ভিক্যাল ক্যান্সারটাকে আগেই প্রতিহত করা যাক। এটা কিন্তু মিউনিসিপ্যালিটি থেকেও দেয়া হচ্ছে, এটা আমরা জানি। একদম কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন দিয়েছে। সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? আমরা জানি যেটা 1939-এর সেশনের কথা বলছে, এটা ত্রিপুরী সেশন, তাই না? হরিপুরা ত্রিপুরা দুটো সেশন হয়, ত্রিপুরী। তো এই ত্রিপুরা সেশনে কি হয়েছিল, যখন তোমার পট্টবী সীতারামাইকে মহাত্মা গান্ধী দাঁড় করিয়েছিল, কিন্তু মানে মহাত্মা গান্ধীর ব্যাকড ক্যান্ডিডেট ছিল পট্টবী সীতারামাইয়া, কিন্তু তিনি তো হেরে গেলেন কার কাছে? সুভাষচন্দ্রের কাছে। তারপর কিন্তু তবুও যখন দেখলো যে না, আমার হেরে যাওয়া মানে সুভাষচন্দ্র বসু জিতে যাওয়ার পরেও একটা বিরোধাভাস আসছে, তখন সুভাষচন্দ্র বসু বললেন তাহলে আমি পদত্যাগ করব। তারপর ফরওয়ার্ড ব্লকও বানিয়েছিলেন উনি। তো সেখানটাই ওই সময় যখন পদত্যাগ করলেন, তারপর কিন্তু রাজেন্দ্র প্রসাদ, যে পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট হয়, তাকে কিন্তু কংগ্রেসের সভাপতি বানানো হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি পরীক্ষায় আসার জন্য পটেনশিয়াল রয়েছে। তো অপশন এ রাজেন্দ্র প্রসাদ। ওকে। 42 এগার এগার, এটা আমরা বহু বাচ্চাকাল থেকে পড়ি। এগার এগার হচ্ছে একটা অ্যালগির উদাহরণ, তো এটার অপশন বি হয়ে গেল অ্যান্সার। তারপর কি বলছে, মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? এটা কিন্তু আমরা জানি, যেখানটায় হচ্ছে তোমার সরকারি এবং বেসরকারি ক্ষেত্র দুটোই কো এক্সিস্টেন্ট করে, মানে সহাবস্থান থাকে, মানে কিছু পাবলিক সেক্টর থাকবে, কিছু প্রাইভেট সেক্টর থাকবে, তাহলে অপশন বি হয়ে যাবে। আর এই যে অপশনটা দিয়েছে, যেখানটায় এগ্রিকালচারও থাকবে এবং ইন্ডাস্ট্রিও থাকবে, সেটাকে কিন্তু আমাদের বলি ডুয়াল ইকোনমি। মানে কি, এখানটায় বলা হয় কিছু মডার্ন মডার্ন কনসেপ্ট থাকবে আর কিছু হচ্ছে ট্র্যাডিশনাল কনসেপ্ট থাকবে। ট্র্যাডিশনাল মানে এগ্রিকালচার থাকবে, আর মডার্ন মানে তোমার ইন্ডাস্ট্রি থাকবে, সেই হিসেবে এটা বলা যেতে পারে। ওকে। আচ্ছা, হোয়াট ইজ শান্তি অ্যাক্ট 2025? এভাবে দেখছি আমরা, দেখো 4টে অপশন দিয়েছে। এখানটায় সবসময় অ্যান্সার আমাদের যখন সাস্টেনেবল টাইপের কিছু থাকে, তখন কিন্তু সেটা অ্যান্সার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সেই অনুযায়ী আমরা কিন্তু এটাও অ্যান্সার করতে পারবো। দেখবে কখন যখন থিম বলা হয় যে এটার থিম কি, তখন আমরা বেশিরভাগ অ্যান্সারে যখন সাস্টেনেবল ওয়ার্ডটা থাকে না, তখনই মনে হয় যেন এই অ্যান্সারটা হতে পারে। তো এখানেও কিন্তু অপশন বি আমাদের অ্যান্সার আসবে। এটা প্রশ্নটা ভালো প্রশ্ন, যে সাস্টেনেবল, তারপর হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি for transforming India Act. Okay. 45, which of the following Indian states, that is নিচের কোন ভারতীয় রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গ সীমা যুক্ত নয়? আমরা বুঝতে পারছি সিকিমের সঙ্গে যুক্ত, ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত, আসামের সঙ্গে যুক্ত, তাহলে ছত্তিশগড় এমন একটা স্টেট যার সঙ্গে কোনো রকম যুক্ত নেই, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশন সি। তারপরে
তারা বলছে একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও করি যে একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো ইয়ে করে, যখন হচ্ছে তার টেম্পারেচারটা হাই হবে কিন্তু প্রেশারটা লো হবে, তখনই কিন্তু একমাত্র করতে পারবে। ঠিক আছে, কারণ টেম্পারেচার হাই কোথায় আছে দেখো, টেম্পারেচার হাই এখানটা আছে, লো প্রেশার, মানে অপশন সি হওয়া উচিত। নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা কেন হয়? কারণ আমরা জানি যে এই যখনই আমাদের নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় নিয়ে যাওয়া যায়, তখন ওই যে মলিকুলার ভলিউমস গুলো, গ্যাসের যে মলিকুলস রয়েছে, তো সেই মলিকুলার যে ভলিউমস গুলো থাকে সেগুলো নেগলিজিবল হয়ে যায়। আর ওই মলিকুলস এর মধ্যে যে ইন্টার মলিকুলার যে ফোর্সটা থাকে, মানে একে অপরকে যে টানাটানি করে, সেটাও কমে যায়। সেই জন্য মানে আদর্শ গ্যাসের মতো হতে পারে। ঠিক আছে, তো এটা ক্লাস 10 থেকে আমরা পড়ি যে লো প্রেশার এবং হাই টেম্পারেচার, এটা হলেই যে কোনো গ্যাস আদর্শ গ্যাসের মতো বা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। 47 কি বলছে? 47 বলছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডস আর সেপারেটেড বাই, এটা বহুবার আমরা করি, অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, অলদো আমরা সেখান থেকে 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ, 9 ডিগ্রি চ্যানেল এবং 8 ডিগ্রি চ্যানেল চারটেই পড়ি। যে কোনো পরীক্ষায় এই চারটে থেকেই অপশন থাকবে, তো তোমরা কিন্তু এই চারটে বারবার দেখে রাখবে। পরে কি বলছে? নাবার্ড, নাবার্ড মানে আমরা জানি ন্যাশনাল বোর্ড ফর ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে রুরাল রিলেটেড সবসময় হয়। নাবার্ড মানে হচ্ছে রুরাল রিলেটেড, মোস্ট প্রবলি এটা 1982-তে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, তো এটা বলছে অ্যাপেক্স, কোনটা নট বলছে, কোনটা নয়। তো অ্যাপেক্স ইনস্টিটিউশন ফর রুরাল সেক্টর, ঠিক আছে, রুরাল রিলেটেড, তার মানে এটা তো হবেই অ্যান্সার ঠিক। প্রমোটিং ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, আবার রুরাল আছে, মানে এটাও ঠিকই আছে, মানে এটা অ্যাকচুয়ালি এটা তো নট দিয়ে বলা যাবে না অ্যান্সার। লং টার্ম ক্রেডিট টু স্টেট গভর্নমেন্ট ফর শেয়ার ক্যাপিটাল অফ কোঅপারেটিভ সোসাইটি, এটা মানে ধরো বোঝা যাচ্ছে না। আর এটা বলছে অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউট ফর ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, ইন্ডাস্ট্রির সঙ্গে তো কোনো রিলেটেড নাই, এটা তো রুরালের সঙ্গে রিলেটেড, তার মানে সি আর ডি এর মধ্যে কনফিউশন হলেও আমরা অপশন ডিটাকে অ্যান্সার করতে পারি, এটা হবে না, এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি মানে এটা তোমার মানে অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট যদি বলা হয়, যদি নাবার্ডকে না বলি, তাহলে অ্যাকচুয়ালি কোনগুলো অ্যান্সার হবে? ওইগুলো হবে যে ইডবি অ্যান্ড সিডবি হবে, কারণ এটার মানের মধ্যেই দেখবে এটা থাকবে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কোনটা, ইডবি বা সিডবি। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিডবি ইডবির, সেটাও তোমরা পড়ে নেবে। 49 বলছে 2026 সালের যে সেন্সাসটা রয়েছে সেটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক, মানে একটা মাইলস্টোন। তো সেটা কেন, হোয়াই? আমরা বারবারই দেখছি যে এই গভর্নমেন্ট কিন্তু একটা তোমার ডিজিটাল ব্যাপারটা বলছে, তো সবকটা পড়ে দেখো যে ফুললি কন্ডাক্টেড থ্রু ডোর টু ডোর ম্যানুয়াল এনুমারেশন, সে তো বহুকাল আগে হতো, এখন আমাদের ডিজিটাল দুনিয়া হয়েছে, তাহলে এই অপশনটা হবে না, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এইটা, ডিজিটাল পেপারলেস সেন্সাস ইউজিং ইলেকট্রনিক ডেটা কালেকশন মেথড, ইলেকট্রনিক্যালি ডেটা কালেক্ট করে তোমাদের একটা ডিজিটাল অ্যান্ড পেপারলেস সেন্সাস কিন্তু এবার হতে চলেছে। এটা তো খুবই সোজা। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ ইউনিয়ন এক্সিকিউটিভ, আমরা এটা পড়ি, ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট শ্যাম অ্যান্ড রাম, এই কনসেপ্ট পড়লেই আমাদের 1 থেকে 11 পর্যন্ত পার্ট মুখস্থ করে বলে দিতে পারি আমরা। তো আমরা জানি যে পার্ট 3-তে কোনটা রয়েছে, পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 6-এ কি রয়েছে, স্টেট গভর্নমেন্ট, পার্ট 11-এ কি আছে, সেন্টার স্টেট রিলেশনশিপ, তো পার্ট 5-এ ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে, তার মানে অপশন এ অ্যান্সার। যথেষ্ট সোজা প্রশ্ন কনস্টিটিউশনের। 51 নিউ মেটাফর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিবর্তিত মূল বা মডিফাইড রুট, সেগুলো অভিকর্ষের বিপরীতমুখী, মানে মাটির দিকে না গিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে, নেগেটিভলি জিওট্রপিক। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে রেসপিরেটরি রুটস, যেটা সুন্দরী গাছ এক্সেট্রা পাওয়া যায়, সেগুলো কিন্তু রেসপিরেটরি রুটস, শ্বাসমূল বলা হচ্ছে। বাংলায় দেখলে তো খুবই ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে, শ্বাসমূল। দ্য ফিল্ম এক রুকা হুয়া ফাসলা, মানে এক রুকা হুয়া ফাসলা হচ্ছে একটা সিনেমার নাম, যেটা শ্রী বাসু চ্যাটার্জি তোমার পরিচালনা করেছিলেন। এটা একটা 1957 সালের আমেরিকান চলচ্চিত্র 12 অ্যাংরি ম্যান, এটা থেকে অনুপ্রাণিত হয়েছিল। বলতে সম্প্রতি একটা বাংলা ভাষায় নাটক রূপান্তরিত হয়েছে, কোন নাট্যদল এটাকে মঞ্চস্থ করেছে এবং নাটকটির নাম কি? যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট ডিফিকাল্ট প্রশ্ন, কিন্তু আমি যদি একটু লজিক লাগাই, যেখানে 12 অ্যাংরি ম্যান বলছে মানে 12 জন অ্যাংরি ম্যান, দেখো 4টে অপশনের মধ্যে এখানে দেখো একটা 12 দিয়েছে, 1 থেকে 12 মানে 1 থেকে 12, তাহলে এইটা কিন্তু অ্যান্সার হওয়া উচিত নন্দিকার 1 থেকে 12। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো কোনটা, অপশন এ। অলতো এটা কিন্তু একটা ডিফিকাল্ট প্রশ্ন। আচ্ছা, বলছে ফিনান্স কমিশন ইজ আ কনস্টিটিউশনাল বডি, অ্যাবসলিউট রাইট, বিকজ আমরা জানি এটা আর্টিকেল 280-তে রয়েছে ফিনান্স কমিশন। সেকেন্ডটা বলছে যে ন্যাশনাল কমিশন ফর ওমেন, সেটা হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি, একদমই ঠিক কথা। আমরা জানি যে 1990 সালে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল এবং এনসিডাব্লিউ ন্যাশনাল কমিশন ফর ওমেন করে একটা অ্যাক্টের মাধ্যমে 1990 সালে সেই অ্যাক্টটা হয়েছিল, এবং সেখান থেকেই 1992 সালে কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল এই ন্যাশনাল কমিশন ফর ওমেন, একটা আইনের মাধ্যমে।
তার মানে স্ট্যাটুটরি বডি হয়ে যাচ্ছে, মানে দুটোই ঠিক বলেছে। তো বোথ 1 and 2 হচ্ছে অ্যান্সার হচ্ছে। 54 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি describes the relationship between union and states under the constitution of India? ইন্ডিয়া ফলোজ এ কমপ্লিটলি ফেডারেল, আমরা জানি কমপ্লিটলি ফেডারেল তো নয়, কারণ মানে ইউএস এর মতো নয়। ইন্ডিয়া ফলোজ এ কমপ্লিটলি ইউনিটারি, এটাও নয়। ইন্ডিয়া হ্যাজ এ কোয়াসি ফেডারেল, আমরা বারবার পড়ি কোয়াসি ওয়ার্ড তো পড়ি আমরা, তাহলে কোয়াসি ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার। আমরা এটা পড়েছিলাম যে স্ট্রং সেন্টার এই কনসেপ্টটা কোথা থেকে নিয়েছিলাম, আমরা কানাডা থেকে নিয়েছিলাম স্ট্রং সেন্টার, তাই না? সেটা পড়েছিলাম, মানে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার এই কনসেপ্টটা আমরা কানাডা থেকে নিয়েছি। স্টেটস হ্যাভ মোর পাওয়ার দ্যান দ্য সেন্টার, এটা ইউএসএ তে রয়েছে, এটা তো ইন্ডিয়াতে নেই, সেন্টারই বেশি শক্তিশালী, তাহলে এটার অ্যান্সার কি হলো, অপশন সি। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেটাকে ডিক্লেয়ার করেছে, মানে পূর্ব কলকাতা জলাভূমি যেটা রয়েছে সেটাকে কি হিসেবে তোমার বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং সেটাও করা হয়েছে 2002 সালে, রিসেন্টলি কিন্তু নয়। রিসেন্টলি রামসার সাইট কেনটা হয়েছিল, সুন্দরবনটা হয়েছিল, যেটা 2019 সালে করা হয়েছিল রামসার সাইট, ঠিক আছে, সুন্দর বনকে করা হয়েছিল। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যেটা রয়েছে সেটা রামসার সাইট এবং 2002 সালে হয়েছিল, ঠিক আছে। আর রামসার কনভেনশন তো আমরা দেখিয়েছি 1971 সালে হয়েছিল ইরানের রামসার বলে জায়গাটায়, ওকে। হুইচ বুদ্ধিস্ট টেক্সট প্রোভাইডস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য 16 মহাজনপদ, মানে 16 মহাজনপদ সম্পর্কে কোন বৌদ্ধ গ্রন্থে পাওয়া যায়, আমরা জানি অঙ্গুত্তরা নিকায় অ্যান্সার হয়, এটা কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, অঙ্গুত্তরা নিকায়ে তোমার এই মহাজন যে 16খানা মহাজনপদ ছিল সেই সম্পর্কে পাওয়া যায়। 57 ইজ এ টাফ প্রশ্ন, বর্তমানে বাণিজ্যিকভাবে লভ্য সৌর বিদ্যুৎ কোষের কর্মদক্ষতা করো, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি 15 থেকে 20%, বাট ভেরি ভেরি ডিফিকাল্ট প্রশ্ন, এটা কিন্তু করা যথেষ্ট টাফ রয়েছে, এটা ছাড়ার প্রশ্ন, ঠিক আছে, 15 থেকে 20%। ইন ওয়েস্ট বেঙ্গল সিল্ক ইন্ডাস্ট্রি, মুর্শিদাবাদ সিল্ক, তো অ্যান্সার অপশন এ, মুর্শিদাবাদে পাওয়া যায় মুর্শিদাবাদ সিল্ক। নিচের কোন প্রাণীটি নিপা ভাইরাসের জন্য দায়ী, নিপা ভাইরাস মানে আমরা জানি বাদুর, মানে ব্যাটস, এটা তো বহুদিন আগে থেকে নিপা ভাইরাস আছে। 60 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য অ্যান্টি ইনফ্লেশনারি মেজার, ভালোভাবে বুঝতে হবে, অ্যান্টি ইনফ্লেশনারি মেজার, আবার বলছে নট, তাহলে নট অ্যান্টি তার মানে কি, নেগেটিভ কেটে গেল, মানে পজিটিভ হলো, মানে অ্যাকচুয়ালি বের করতে দিয়েছে ইনফ্লেশনারি মেজার কোনটা, মানে কোন ঘটনাটা করলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে বা ইনফ্লেশন বাড়তে পারে। দেখো, কার্বিং ডিসপোজেবল ইনকাম অফ দ্য পিপল, এটা তো মুদ্রাস্ফীতি কমবে, এটা তো মুদ্রাস্ফীতি হবে না। এবার এখানটাই মজাটা, কিন্তু আমরা সবসময় কি ভাববো যে অ্যান্টি ইনফ্লেশনারি মেজার, এটা দেখে অ্যান্সার করতে আসবো, কিন্তু আমাদের কিন্তু নট লেখা আছে, তাহলে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে যে ইনফ্লেশনারি মেজার কোনটা। চেকিং ব্ল্যাক মার্কেটস, এটা খুব ভালো, ইনফ্লেশন কমে যাবে এতে। তারপর ট্যাক্স রিফর্ম, এতেও ইনফ্লেশন রিফর্ম করবে, কিন্তু ইনক্রিজ ইন মানি সাপ্লাই, যদি মানি সাপ্লাই মার্কেটে বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকের কাছেই বেশি বেশি পরিমাণে টাকা আসে, তখন প্রত্যেকের ক্রয় ক্ষমতা তোমার ক্রয় দক্ষতা বা ক্রয় ক্ষমতাটা বেড়ে যায়, তখন ইনফ্লেশন তৈরি হয়ে যায়। তাহলে যদি মানি সাপ্লাই বা অর্থের সরবরাহ যদি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু ইনফ্লেশন বাড়বে। এই কোশ্চেনটা বোঝাচ্ছিল নট আর অ্যান্টি একসঙ্গে রয়েছে, মানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনফ্লেশনারি মেজার, সেটার অ্যান্সার হবে অপশন ডি। 61 কি বলছে, হুইচ কারেন্সি ইজ নোন অ্যাজ ভেহিকেল কারেন্সি, এটা অ্যাকচুয়ালি নান অফ দ্য অ্যাবাভ হবে, কারণ আমরা জানি ইউএস ডলার যেটা রয়েছে সেই ইউএস ডলার কিন্তু ভেহিকেল কারেন্সি, মানে এটা সমস্ত জায়গায় সমানভাবে ধরো অ্যাকসেপ্টেবল। ভেহিকেল মানে কি, মানে সব জায়গায় যেতে পারে, সব বিভিন্ন দেশ কিন্তু এই ইউএসডি যেটা ইউনাইটেড স্টেটসের ডলার যেটা রয়েছে সেতেই কিন্তু ব্যবসা বাণিজ্য করে। হু ইন্ট্রোডিউস রাউতারি সেটেলমেন্ট, আমরা পরীক্ষায় আগেও পড়েছি, পার্মানেন্ট সেটেলমেন্ট, রাউতারি সেটেলমেন্ট, মহল্লারি সেটেলমেন্ট, আমরা দেখেছি আগেও যে রাউতারি সেটেলমেন্ট করা হয়েছিল 1920-তে, এবং আলেকজান্ডার রিড অ্যান্ড থমাস মুনরো করেছিলেন, তাহলে একটাই অপশন দিয়েছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে থমাস মুনরো। কোথায় করেছিলেন, মাদ্রাসে। আমরা মহলওয়ারি দেখেছি হল্ট ম্যাকেনজি করেছে, সেটা করেছিল পাঞ্জাবে। আর পার্মানেন্ট সেটেলমেন্ট তো দেখিয়েছি, লর্ড কর্নওয়ালিস করেছিলেন 1793-তে, ওকে। সেক্স রেশিও, এ তো একদম ইজি কোশ্চেন, যে দ্য নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলসে প্রতি 1000 পুরুষে কতগুলো মহিলা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত। 64 কি বলছে, দ্য স্ক্রিপ্ট অফ সাঁওতাল ল্যাঙ্গুয়েজ, মানে সাঁওতাল ভাষার লিপি কোনটা, আমরা জানি অলচিকি। অলচিকি হচ্ছে সাঁওতাল ভাষার লিপি, হ্যাঁ, মানে তো সাঁওতাল ল্যাঙ্গুয়েজের যেটা রয়েছে তার হচ্ছে স্ক্রিপ্ট। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স, আচ্ছা সব থেকে প্রথমে যদি আমার চোখ যায় হীরাকুন্দে, হীরাকুদ কোথায় রয়েছে, হীরাকুদ তো আমরা জানি মহানদীর উপরে রয়েছে, সেটা উড়িষ্যায় রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে 4 তো হবে না, তাহলে 4 হবে না, 4 হবে না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমি দেখছি কি মেসেঞ্জার, দেখো মেসেঞ্জার আমরা কিন্তু খুব ঘুরতে যাই, মেসেঞ্জার তো ঝাড়খণ্ডে অবস্থিত, তাহলে 2ও হবে না হিসাব মতো, তাহলে 2ও হবে না, তাহলে কোনটা পড়ে থাকলো, ডি পড়ে থাকলো 1 আর 3। তো দেখো রিহান্দ অ্যান্ড রানা প্রতাপ সাগর নিয়ে যদি কনফিউশনও থাকে তাহলেও কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার করে দিতে পারলাম যে এটার অ্যান্সার 1 আর 3। তো এইভাবে আমাদের অপশন এলিমিনেশন কিন্তু শিখতে হবে।
প্যারালাল গভর্নমেন্টস কোথায় তৈরি হয়েছে সেটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু যথেষ্ট আগেও এসেছে। সেটা হচ্ছে আমরা জানি যে এই যে চারটে অপশন যেটা রয়েছে বালিয়া, সাতারা, তালচের, এমনকি আরো একটা রয়েছে যেটা তমলুক, যেটা দেখবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তমলুক বা তাম্রলিপ্ত সরকারের কথা অনেক বলেন। 1942 সালে সেখানে কিন্তু প্যারালাল গভর্নমেন্ট স্টার্ট হয়েছিল। যেমন যদি বলে বালিয়াটা কোথায় রয়েছে? বালিয়া রয়েছে উত্তরপ্রদেশে। কে তৈরি করেছিলেন? চিট্টু পান্ডে বলে একজন লোক ছিলেন, চিট্টু পান্ডে। এই চিট্টু পান্ডে হচ্ছে তোমার বালিয়াতে প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল সরকার তৈরি করেছিল। সাতারা যদি বলা হয়, সাতারা আমরা জানি সাতারা হচ্ছে মহারাষ্ট্রে। সেখানটায় নানা প্যাটিল অ্যান্ড ওয়াই ভি চৌহান বলে একজন ছিলেন। ওয়াই ভি চৌহান আর নানা প্যাটিল এরা বানিয়েছিল মহারাষ্ট্রে। তালচের হচ্ছে উড়িষ্যার জায়গা। এখানটায় লক্ষণ রায় বলে একজন ছিল, লক্ষ্মণ। তো এই লক্ষ্মণ বানিয়েছিল। আর তমলুক যেটা রয়েছে, তমলুকে তো আমরা জানি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল তোমার সতীশচন্দ্র সামন্ত এবং সুশীল কুমার ধারা। বারবার আমরা কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু মেদিনীপুরের লোক, তাই তার মুখে কিন্তু বারবার শুনতে পাই। তো সতীশচন্দ্র সামন্ত এবং সুশীল কুমার ধারা এই দুজন ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের তৈরি করেছেন তারা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 3 জায়গাতেই রয়েছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাভাব। তো আমরা অ্যাকচুয়ালি চারটে পড়ি, বালিয়া, সাতারা, তালচের আর তমলুক। 67, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। এটা কিন্তু সমস্ত কিছু দেখো পোর্ট নিয়ে বলেছে, যে কোথায় পোর্টটা অবস্থিত। আমরা প্রথমেই জানি কান্ডলা, আমরা জানি না কান্ডলা তো আমাদের গুজরাটে অবস্থিত। প্রথমেই আমাদের অ্যান্সার মিলে গেল, নট বলেছে, তাহলে এটাই অ্যান্সার আসবে। প্যারাদ্বীপ উড়িষ্যায় রয়েছে, তুতিকোরিন সেটাও তোমাদের তামিলনাড়ু রয়েছে, আর কোচিন বা কোচি সেটা তো কেরালায় রয়েছে। তাহলে এটার অপশন কোনটা হচ্ছে? অপশন এ। আমরা কিন্তু বারবার পড়ি কান্ডলা। ওই যখন আমাদের করাচি চলে যায়, ভারতের স্বাধীন হওয়ার পর যখন করাচি পাকিস্তানে চলে যায়, তখন সেই করাচির একটা কাউন্টার করার জন্যই কিন্তু এই কান্ডলা ফোর্টটা, মানে কান্ডলা যে পোর্টটা রয়েছে সেই পোর্টটা কিন্তু তৈরি করা হয়েছিল। এসিজেড হিসেবেও তৈরি করা হয়েছে। হু অ্যামং দ্য ফলোইং অ্যাবলিশ দ্য পিলগ্রিমেজ ট্যাক্স। এটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পিলগ্রিমেজ ট্যাক্স কে অ্যাবলিশ করে দিয়েছে? তো আমি যদি পিলগ্রিমেজ ট্যাক্সটা দেখতে যাই, প্রথম যখন মুসলিমরা রুল শুরু করে, মানে দাস বংশ যখন শুরু হচ্ছে, স্লেভ ডাইনেস্টি দিল্লি সুলতানেদের, সেখান থেকে কিন্তু এই পিলগ্রিমেজ ট্যাক্স বা এই তীর্থ করটা স্টার্ট হয়। দ্যাট ইজ কুতুবুদ্দিন আইবক এটাকে কিন্তু প্রথম স্টার্ট করেন, যে তুমি কোথাও ঘুরতে যাবে, তীর্থ করতে যাবে, তো তোমাকে ট্যাক্স লাগবে একটা। কুতুবুদ্দিন আইবক এটাকে স্টার্ট করেছিলেন, ঠিক আছে। তারপর আমরা দেখেছি যে এটা ওই বাবর, শেরশাহ সমস্ত সবারই হয়ে কিন্তু আস্তে আস্তে আসছিল, হুমায়ুন পর্যন্ত কন্টিনিউ করেছিল। আকবর এসে কি বললো? আকবর এসে বললো না, এই যে তীর্থকর এটা ঠিক নয়, পিলগ্রিমেজ ট্যাক্সটা এটাকে অ্যাবলিশ করা উচিত। তো তিনি 1563 সালে কিন্তু এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যখন আকবরের পর আবার ঔরঙ্গজেব আসে, ঔরঙ্গজেব কিন্তু আবার সেটাকে ইমপ্লিমেন্ট করে, মানে পিলগ্রিমেজ ট্যাক্সটা। এবং পরিশেষে দেখা যায় যে 1840 খ্রিস্টাব্দে পার্মানেন্টলি, যখন ইংরেজরা ছিল 1840 সালে, সেটা পার্মানেন্টলি অ্যাবলিশ হয়ে যায়। তো কখনো যদি প্রশ্ন বলে যে এই পিলগ্রিমেজ ট্যাক্সটা পার্মানেন্টলি অ্যাবলিশ হয়েছে কত সালে, সেটা করবো আমরা 1840। আদারওয়াইজ অ্যান্সার হচ্ছে আকবর। আকবর 1563 সালে মাঝে একবার ওটাকে অ্যাবলিশ করেছিলেন, পরে ঔরঙ্গজেব আবার স্টার্ট করেছিলেন। 69, হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাচড ইনকারেক্টলি। ভুলভাবে কোনটা মেশানো হয়েছে? ফিনান্স কমিশন। আমরা ফিনান্স কমিশন তো এক্ষুনি দেখলাম, আর্টিকেল 280, তাহলে এখানেই আমাদের অ্যান্সার হয়ে গেল। ফিনান্স কমিশন নিয়ে অলরেডি বলেছিল যে এটা কনস্টিটিউশনাল বডি কিনা, অপশন এই অ্যান্সার। অলদো ক্যাগ 148 রয়েছে, ইউপিএসসি 315-তেই রয়েছে, ইলেকশন কমিশনও 324 রয়েছে। তাহলে এটার অ্যান্সার কোনটা হলো? অপশন এ। হু অপোজ দ্য বার্নিং অফ ফরেন ক্লোথস। মানে এই যে বিদেশি বস্ত্র যেগুলো রয়েছে সেগুলো পোড়ানোর বিরোধিতা কে করেছিলেন? যখন মহাত্মা গান্ধী নিজে বলছে না পোড়াও, অসহযোগ আন্দোলন করি, নন কোঅপারেশন মুভমেন্ট, মানে 1920-তে। এটার অ্যান্সার কি আছে? ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন না, এগুলো ঠিক নয়, তোমরা একটা ডিস্ট্রাকটিভ মেথড অ্যাডপ্ট না করে একটা কনস্ট্রাকটিভ মেথড অ্যাডপ্ট করো, তোমরা নিজস্ব জিনিস বানাও, সেইগুলো করো, কিন্তু পুড়িও না। বিদেশি বস্ত্রটা পোড়ানো ঠিক নয়, তুমি বরং স্বদেশি বস্ত্র তৈরি করো। তাহলে এটার অ্যান্সার কি হলো? রবীন্দ্রনাথ ঠাকুর। হোয়াট ইজ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালিসিস অফ কয়েন্স। কয়েন্স নিয়ে যে পড়াশোনা বা বিশ্লেষণ, সেটা কি বলা হয়? এটা আমরা ইংরেজিতে খুব পড়ি, অ্যাকচুয়ালি এটা ইংরেজির প্রশ্ন একটা, নিউমিসম্যাটিস্ট, ঠিক আছে। আচ্ছা, বলছে একটা ক্লাবে কতজন সদস্য থাকা উচিত যাতে এটা নিশ্চিত হয় যে অন্তত 2জন সদস্যের জন্মমাস একই? খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা কোনো অঙ্ক নয়, কিছু নয়, এটা একটা কমন সেন্স। তুমি বলো যে 3টে তো হবেই না, ধরো 12 জন লোক আছে। আমরা জানি 12টা মাস রয়েছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম করে টোটাল কত, ডিসেম্বর পর্যন্ত 12টা মাস থাকলো। তার মানে অ্যাটলিস্ট যদি 12 জন ধরো লোক থাকে, তো এরকম তো হতেই পারে থিওরিটিক্যালি যে 12 জন লোক রয়েছে, 12 জনেরই আলাদা আলাদা মাস। তাহলে কিন্তু এমন
মানে 12 জন থাকলে এমন নাও তৈরি হতে পারে যে দুটো মেম্বার্সের একই রকম তোমার মান্থ অফ বার্থ রয়েছে, কিন্তু যদি আর একটা যদি অ্যাড করি, ধরো মানে 12-র পর আর একজনকে নিই, মানে 13 জন নিয়ে নিই, তাহলে দেখো এই একজন তো কোনো না কোনো মাসে তো কোইনসাইড করবে, জানুয়ারিতে করবে, নয় ফেব্রুয়ারিতে করবে, নয় মার্চে করবে। তার মানে এটার অ্যান্সার কি আসছে? 13 জন। যদি 13 জন থাকে, মানে 12 জন থাকলে থিওরিটিক্যালি নাই হতে পারে, কিন্তু যখনই 13 জন হবে তখন ওই একটা লোক তো যে কোনো 12 মাসের মধ্যে এক জায়গায় পড়বেই। তাহলে এটার অ্যান্সার আসছে আর মানে 13। 13 জন থাকলে এরকম তৈরি হয়ে যাবে, যেখানে দুজন মানুষের জন্ম মাস সেটা কিন্তু এক হয়ে যেতে পারে। ঠিক আছে। হুইচ অফ দ্য ট্রাইবাল লিডার ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনকার্নেশন অফ গড, মানে ধরতি আব্বা, মানে মানে যে ধরিত্রী রয়েছে পৃথিবীর ভগবান এরকম টাইপের। এটার অ্যান্সার হচ্ছে বিরসা মুন্ডা। আমরা দেখবে ভগবান বিরসা মুন্ডা আমরা বলি। এই মুন্ডা রেভেলিয়ন করেছিল 1800 থেকে 1900 সালে, একটা মুন্ডা রেভেলিয়ন হয়েছিল আমরা জানি। তো এটার অ্যান্সার হচ্ছে বিরসা মুন্ডা, যাকে আমরা ভগবান বলি। এবং এখানটাই কিন্তু ছুটিও পাওয়া যায় বিরসা মুন্ডার জন্মদিনে, তাই না? কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই, এটা খুবই একটা আনকমন প্রশ্ন। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছেন বিজি তিলক। অ্যাকচুয়ালি তিনি এপ্রিল ওই 1920 সালে এটাকে তৈরি করেছিলেন। অলদো আমরা জানি যে বাল গঙ্গাধর তিলক কিন্তু অসহযোগ আন্দোলন যেদিনকে তৈরি হচ্ছে, লঞ্চ হচ্ছে, দ্যাট ইজ 1 আগস্ট, সেই দিনই কিন্তু মারা যান। তো এবং তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি ছিল সেটাও কিন্তু শেষ হয়ে যায়, মানে অকাল মৃত্যু ঘটে সেটারও। তো এটা খুবই কম দিন ছিল, ওই 4-5 মাস এটা কিন্তু তোমার স্টে করেছিল। তো এটার আনসার হচ্ছে বিজি তিলক, যে কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিল, বাল গঙ্গাধর তিলক। হুইচ ফান্ডামেন্টাল রাইটস ক্যানট বি সাসপেন্ডেড, কোন ফান্ডামেন্টাল রাইটসটা মানে সাসপেন্ড করা যায় না? আমরা সবাই জানি আর্টিকেল 20 আর 21। এটা অনেকবার প্রশ্ন আসে যে সবগুলো চলে যেতে পারে, কিন্তু 20-21 কিন্তু একদম যাবে না, সেটা আর্টিকেল 359 লেখা রয়েছে। কার সময় যে মালিক মোহাম্মদ জাইসি পদ্মাবত কাব্যটি রচনা সমাপ্ত করেন? এইখানে কিন্তু আমাদের মনে হয় অনেকে কনফিউশনে পড়ে ভুল করবে। সেটা হচ্ছে আমরা জানি যে এই পদ্মাবত যেটা হয়েছিল, যেটা নিয়ে সিনেমাও তৈরি হয়েছিল, রণবীর সিং সিনেমা করেছিলেন। তো সেখানটা আমরা জানি যে আলাউদ্দিন খিলজি আর মানে পদ্মিনী বা পদ্মাবতীর একটা রিলেশনশিপের কথা বলা হয়, চিত্তরের রানী রাওয়াল রতন সিং এর, যেখানটায় শাহিদ কাপুর ওখানটায় সিনেমায় প্লে করেছিলেন। তা আমরা অনেকে আলাউদ্দিন খিলজি করে অ্যান্সার করে চলে আসতে পারি, কিন্তু প্রশ্নটা কিন্তু তা বলেনি। প্রশ্নটা বলছে কখন কমপ্লিট হয়েছে বা সমাপ্ত হয়েছে। তো আলাউদ্দিন খিলজি সম্পর্কে লেখা আছে, কিন্তু সমাপ্ত ওই সময় হয়নি, সমাপ্ত অনেক দিন পরে হয়েছে। সেটা কার সময় হয়েছে? শের শাহর সময় হয়েছে। সেই হুমায়ুনকে হারিয়ে যখন শেরশাহ আসছে, কনৌজ বা ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ বিলোগ্রাম বা কনৌজ হারানোর পর যখন শেরশাহ আসছে, তখন মানে 1540 সালে, সেই সময় লেখা হয়েছে আলাউদ্দিন খিলজির সেই সমকালীন সময়টা নিয়ে। ঠিক আছে। সেটার অ্যান্সার কি হলো? যে শেরশাহের পৃষ্ঠপোষকতায় বা প্যাট্রোনেজে এই মালিক মোহাম্মদ জেসি ইনি পদ্মাবত বইটি লিখেছিলেন। সেটার অ্যান্সার হলো অপশন সি, শেরশাহ। ওয়াটার অ্যাভেলেবল ফর ল্যান্ডস উইদিন দ্য সয়েল, সয়েল বা মাটির মধ্যে যে জলটা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাপিলারি ওয়াটার বা কৌশিক জল। এটা আমরা জানি, ওই কৌশিকতা নিয়ে আমরা জানি যে আস্তে আস্তে জল ওয়েবেই ওঠে শিকড় দিয়ে, রুট দিয়ে, তাই না? হুইচ এলিমেন্ট although situated outside the radioactive series has radioactive isotope, কার একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ রয়েছে? এটার মোস্ট প্রবাবলি অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ হওয়া উচিত। ঠিক আছে। 78। আচ্ছা, তারপরে কি বলছে? দ্য দ্য এডিটর অফ দ্য জার্নাল কর্মযোগী ওয়াজ, তোমার কর্মযোগী যে পত্রিকার ছিল তার সম্পাদক কে ছিলেন? এটার অ্যান্সার কিন্তু অরবিন্দ ঘোষ হবে। এটা ওই 1909 সালে এটাকে তৈরি করে, মানে এই পত্রিকাটাকে তিনি স্টার্ট করেছিলেন। তো কর্মযোগী, এখন যদিও কর্মযোগী পোর্টাল আমাদের রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, তো কর্মযোগী পত্রিকার তোমার সম্পাদক হচ্ছেন অরবিন্দ ঘোষ। ঠিক আছে। আচ্ছা, তারপরে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কনসেপ্ট? এটার অ্যান্সার কিন্তু হবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে বা বিচার বিভাগীয় যে সক্রিয়তা বোঝানোর জন্য, এই জনস্বার্থ মামলা যেটা সক্রিয়তা বাড়ানোর জন্য তৈরি করা হয়। জুডিশিয়াল রিভার কিন্তু অ্যান্সার নয়। তাহলে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এটার অ্যান্সার, বা বিচার বিভাগীয় সক্রিয়তা। হ্যাভিং 4 ইকুয়াল সাইডস, এটা বাংলায় দেখি। একটা চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটা যথেষ্ট নয়, মানে এটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমরা দেখো একটা যদি অঙ্কের একটা কনসেপ্ট, যে একটা ধরো কোয়াড্রিল্যাটারাল আছে, সেই কোয়াড্রিল্যাটারাল তো অনেক কিছু হতে পারে, রম্বস হতে পারে, স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো বলছে কি একটা চতুর্ভুজকে বর্গক্ষেত্র হওয়ার জন্য যে 4টে বাহু সমান থাকা মানেই বর্গক্ষেত্র, সেটা কিন্তু নয়। কারণ আমরা সত্যিই জানি যে রম্বস এমন একটা জিনিস যার 4টে বাহুর তো সমান থাকে, কিন্তু সেটা তো রম্বস হয়ে যায়। তাহলে নিশ্চিতভাবে এইভাবেই বলা যায় না যে সেটা রম্বস হতে পারে বা
তোমার স্কোয়ারও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এখন বলছে এটার মানে কি বোঝাচ্ছে, বলছে এ কোয়াড্রিল্যাটারাল ক্যানট বি স্কোয়ার আনলেস ইট হ্যাজ ফোর ইকুয়াল সাইডস। একদম, যদি স্কোয়ার হতে হয় তাহলে চারটে সাইডস তো সমান হতেই হবে, বাট হ্যাভিং ফোর ইকুয়াল সাইডস ডাজ নট গ্যারান্টি এ কোয়াড্রিল্যাটারাল টু বি স্কোয়ার। একদম, আমরা তো জানি রম্বসের কথা, যার চারটি ইকুয়াল সাইডস হয় কিন্তু তবুও সেটা কিন্তু স্কোয়ার হয় না, সেটা রম্বস হয়। কারণ অ্যাকচুয়ালি এটারই অ্যান্সার অপশন এ হওয়া উচিত। বাদ বইগুলো দেখো অপশন এলিমিনেট করতে পারবে, যে নো কোয়াড্রিল্যাটারাল উইথ ফোর ইকুয়াল সাইডস ইজ স্কোয়ার, তাই কোনো হয় ইকুয়াল সাইডস হয়েছে মানে স্কোয়ার থাকবে, কারণ এটা হবে না। ফর এ কোয়াড্রিল্যাটারাল টু বি এ স্কোয়ার অল ফোর সাইডস ক্যানট বি ইকুয়াল, এটা তো একদমই নয়, চারটে তো সমান হতেই হবে। ইন ম্যাথমেটিক্স ইকুয়ালিটি অফ সাইডস ইজ আনরিলেটেড, ইকুয়ালিটি আনরিলেটেড তো একদমই নয়, তাহলে এটার অ্যান্সার কি হলো অপশন এ। তো অপশন এলিমিনেট করেও তুমি কিন্তু করতে পারো, শুধু এটুকুই মনে রাখবে যে একটা কোয়াড্রিল্যাটারাল তার দুটো সাইড, চারটে সাইড সমান, মানে সেটা আইদার স্কোয়ারও হতে পারে আবার তোমার রম্বসও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হেটুটু কি বলছে, একদম ইজি প্রশ্ন, যে ব্রিক্স, ব্রিক্সের পুরো নাম কি? আমরা জানি যে নামের মধ্যেই সমস্ত রয়েছে, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। কোন অপশন রয়েছে? অপশন সি তে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্যাস। বাদ বাকি দেখো সবকটা অপশন তো আলাদা আলাদা রয়েছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। ভারত আনুষ্ঠানিকভাবে কত সালের মধ্যে নেট জিরো কার্বন এমিশনের লক্ষ্যমাত্রা ডিসাইড করেছে? এটা আগেও একবার মনে হয় পরীক্ষায় এসেছিল, এটার অ্যান্সার কিন্তু হবে 2070 সালের মধ্যে তারা ডিসাইড করেছে যে আমরা একদম জিরো কার্বন এমিশন করব, মানে সব ইলেকট্রিক্যাল থাকবে, কোনো রকম কার্বন আমরা বের করবো না, ফসিল ফুয়েল আমরা ইউজ করবো না, সবসময় রিনিউয়েবল এনার্জি ইউজ করবো, এরকম টাইপের। আচ্ছা, এবার প্রশ্ন বলেছে কি জারোয়াজ, জারোয়াজ লিভ ইন, এটার অ্যান্সার হচ্ছে তোমার আন্দামান। তো আমরা জানি আন্দামান নিকোবর আইল্যান্ডে কিন্তু অনেকেই কিন্তু রয়েছে, অনেকের মধ্যে কে কে রয়েছে, তোমার ধরো গ্রেট আন্দামানিজ রয়েছে, ওঙ্গি, তারপর জারোয়া, সেন্টিনিলেজ, আমরা সেন্টিনিলেজের অনেক নাম শুনেছি, তো সেন্টিনিলেজ, শম্পেন, নিকোবারিজ, এইগুলো কিন্তু সব আন্দামান নিকোবর আইল্যান্ডে থাকে। তো তার মধ্যে একটার উদাহরণ দিয়েছে জারোয়াজ, তো অনেক সময় পরীক্ষায় কি ওঙ্গি থাকে, সেন্টিনিলেজ দিয়ে অনেক সময় প্রশ্ন থেকেছে, ঠিক আছে। এবার জারোয়া প্রশ্ন করেছে, তো আন্দামানে কিন্তু এই ট্রাইবসটা রয়েছে বা উপজাতিরা রয়েছে। কি প্রশ্ন বলছে দেখো, একটা অঙ্ক, যদি পুনম একই দামে দুটো ছাগল বিক্রি করে তাহলে একটি ছাগলের 10% লাভ করে আর একটা ছাগলের 10% ক্ষতি হয়। তাহলে দুটো ছাগল কি কি দুটো ছাগলকে একই দামে বিক্রি করেছে, মানে দুজনের এসপি সেম। আমরা জানি এসপির সময় অঙ্কগুলো কিভাবে করি, একটাতে ধরো 10% লাভ করেছে, তো 10% মানে কত, 1/10 ফ্র্যাকশনে, এটা প্লাস হচ্ছে, তার মানে 10টাকে সে 11 টাকায় বিক্রি করেছে, মানে এখানে যদি আমি সিপি বলি 10, তাহলে এসপি হচ্ছে 11, আর একটাতে 10% ক্ষতি হয়েছে, 10% মানে আবার 1/10 কিন্তু মাইনাসে, তার মানে 10 টাকা যদি সিপি হয় তাহলে এসপি কত, 9। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কি বলেছে, যে দুজনের এসিপি তো সমান নয়, এসপি সমান, তো এই এসপিটাকে সমান করো। তো 11 আর 9কে সমান করার জন্য কি তাদের এলসিএমটাকে ইকুয়েট করতে হবে, তাই আমি কাজ করলাম কি, একটাকে 9 দিয়ে গুণ করলাম, একটাকে 11 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো 99 99 হয়ে গেল। তাহলে একদিকে সিপিটা কত হলো 90, 90টা হয়েছে 99, আর দিয়ে কত 110টা কত হয়েছে, 110টা হয়েছে 99। এবার বলছে যে তাদের তাহলে মানে কত পার্সেন্ট ক্ষতি বা লাভ হয়েছে, এরকম টাইপের প্রশ্ন করছে। তাহলে দেখো এখানটায় 200 টাকা হচ্ছে, এই দুটোকে যদি সিপি টাকা যোগ করি তাহলে 200 হচ্ছে, আর দিয়ে কত হচ্ছে 198 টাকা হচ্ছে। তার মানে তাদের কি হচ্ছে 2% ক্ষতি হচ্ছে, মানে 2 টাকা ক্ষতি হচ্ছে কতর মধ্যে, 200-র মধ্যে। পার্সেন্টেজে কোশ্চেন করতে দিয়েছে, তার ক্ষতি তো বুঝতেই পারছি যে সিপি থেকে এসপি কম, কিন্তু এটা কত 198, 2 টাকা হচ্ছে 200-র মধ্যে, 2% লস কিন্তু নয়, আমরা আসলে 2% করে চলে আসবো। 2 টাকা লস হয়েছে 200 টাকার মধ্যে, তাহলে 100 টাকার মধ্যে কত হয়েছে, তাহলে 100 যদি কাটি তার কত আসে দেখো 1% আসছে, তাহলে ক্ষতি অ্যান্সার কি হচ্ছে 1% লস হচ্ছে। আমরা অনেক সময় কি করবো, এই 2 দেখে কমেছে বলে আমরা 2% করে চলে এসেছি, তা তো নয়, কারণ আমি দেখছি 2 টাকা কমেছে 200-র মধ্যে, তাহলে 100-র মধ্যে যেটা কমে সেটাকেই আমরা শতকরা বলি, ঠিক আছে। তাহলে 1% ক্ষতি হয়ে গেল। দ্য লিডার অফ তানা ভকত মুভমেন্ট, এই তানা ভকত মুভমেন্টের লিডার কে? সেটার আনসার আমরা দেখেছি, এটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, এটা হচ্ছে তোমার যাত্রা ওড়াও। এই যাত্রা ওড়াও হচ্ছে তোমার যে তানা ভকত যে মুভমেন্ট রয়েছে সেটার তোমার সেই আন্দোলনের নেতা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো যাত্রা ভগৎ বা যাত্রা ওড়াও এটা বলা যেতে পারে, এটা হচ্ছে অ্যান্সার। এটার অ্যান্সার, এটা ভালো প্রশ্ন দিয়েছিল, যাত্রা ওড়াও এটার অ্যান্সার, টানা ভগৎ, ঠিক আছে। এটা ওই 1921 সালের কাছাকাছি মুভমেন্টটা হয়েছিল। তো 86 হলো আমাদের। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? তো আমরা দেখেছি যে ইলোরা কেভস, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এগুলো সব, চার্চেস কনভেন্ট অফ গোয়া, সেটাও, এই তিনটেই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বাট গেট অফ ইন্ডিয়া যেটা মুম্বাইয়ে রয়েছে সেটা কিন্তু কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে,
তারপরে হু ড্রাফটেড, মানে জালিয়ানওয়ালাবাগ, বাংলায় যদি দেখি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেস তদন্ত কমিটির প্রতিবেদনটি কে রচনা করেছিলেন। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই একটা আউট অফ দ্য বক্স প্রশ্ন দিয়েছে, খুবই ভালো প্রশ্ন। এতদিন আমরা কি দেখেছি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন হচ্ছে 1919 সালে, কার প্রতিবাদে হয়েছে? রাওলাট অ্যাক্টের প্রতিবাদে হয়েছে, এগুলো সমস্ত কিন্তু পড়েছি আমরা। সেখানটায় তোমার ওই সৈফুদ্দিন কিচলু এদেরকে বা সত্যপাল একে ধরে নিয়ে গেছিল, সেই জন্য মানুষ জমায়েত হয়েছিল সেখানটায়। তোমার মাইকেল ওডায়ার গুলি করে, তারপরে অনেক মানুষ মারা যায়, এই সমস্ত আমরা পড়েছি। কিন্তু এখন এখানটাই প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পর তদন্ত করার জন্য কিন্তু তোমার ব্রিটিশরা একটা কমিশন তৈরি করেছিল, তার কমিশনের আমরা কিন্তু নামও জানি, হান্টার কমিশন। এটাই এতদিন জানতাম, কিন্তু এখন প্রশ্নটা কি বলছে যে ইংরেজরা নয়, বরং ভারতীয়রাও কিন্তু ইংরেজদের উপর বিশ্বাস না করতে পেরে একটা কমিশন তৈরি করেছিল। সেই কমিশনটাতে, সেই এনকোয়ারি কমিশন বা এনকোয়ারি কমিটিটাতে কে ড্রাফট করেছিল, এইটা প্রশ্ন করেছে। এটা খুব ভালো প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু এটাকে ড্রাফট করেছিলেন। মেম্বার্স চিত্তরঞ্জন দাসও ছিলেন, মতিলাল নেহেরু কিন্তু মেম্বার্স ছিলেন, কিন্তু নিজে ড্রাফট যদি বলা হয় কে ড্রাফটটা রচনা করেছেন, সেটা কিন্তু হবে মহাত্মা গান্ধী। তাহলে আমরা এতদিন হান্টার কমিশন পড়েছি, এখন আমরা জানলাম যে ভারতের দিক থেকেও একটা তোমার তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, যার সেটাকে ড্রাফট করেছিল মহাত্মা গান্ধী। 89 কি বলছে? বলছে একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর দলকে সারিবদ্ধভাবে বসানো হয়েছে। প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারিগুলির মধ্যে কোনটি এমন বিন্যাস সম্ভব নয়? আমি কিছুক্ষণ আগেই বললাম অপশন এলিমিনেশনের মাধ্যমে অঙ্ক করা যেতে পারে, তবে এটাও কিন্তু তাই করা যেতে পারে। ধরো প্রত্যেকটা রোতে, মানে প্রথমটাতে যদি ফার্স্ট রোতে যদি x জন থাকে, পরের রোতে কতজন রয়েছে? x-3, তারপর রোতে কত? আবার 3 জন x-6 এইভাবে থাকবে। তো আমি অপশন এলিমিনেট করতে করতে যাই, আমি ধরে নিলাম ধরো 3 নম্বরটাকে আমি টেস্ট করছি, মানে 3টে সিরিজ করে দিলাম। একটাতে প্রথমটাতে x রয়েছে, পরেরটাতে x-3, তারপরটাতে x-6। স্বাভাবিকভাবে এই তিনটের যোগফলটা 630 হওয়া উচিত। তাহলে আমি যদি 3টেকে যোগ করি, তাহলে দেখো কত আসছে, দেখো 3x-9 ইজিক্যাল টু 630। তাহলে 3x ইকুয়াল টু কত? 639। দেখো এটা কিন্তু 3 দিয়ে কেটে যাচ্ছে, 2 1 3। তাহলে যখন কেটে যাচ্ছে তার মানে এটা পসিবল হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা নট পসিবল বলেছে, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার আমি যদি 4 দিয়ে যদি স্যাটিসফাই করার চেষ্টা করি, তাহলে আমি ধরো আরো একটা ধরে নিলাম যে x-9 সবসময় তো 3টে করে কমছে, তাহলে এটা যদি যোগ করি তো কি আসছে দেখো 4x মাইনাস 6 3 9 9 18, তাহলে 4x মাইনাস 18 ইকুয়াল টু 630। যদি আমি এদিকে পাঠাই 18টাকে, তাহলে কত আসছে দেখো 648। দেখো এটাও তো 4 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ আমরা জানি শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করলেই 4 দিয়ে ভাগ চলে যায়, তো এটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটাও স্যাটিসফাই হচ্ছে, তাহলে এটাও হবে না। এবার আমি 5 দিয়ে দেখি যে x-9, তাই তো আরো 3টে কমিয়ে দিলাম, তাহলে x-12 করলাম। দেখো এই 3টে যদি যোগ করি তাহলে কত আসছে? এখানটা আসছে 5x মাইনাস 6 3 9 9 18 আর 30, তাহলে 5x মাইনাস 30 ইকুয়াল টু কত আসছে? 630। স্যাটিসফাই করি, তাহলে 5x ইকুয়াল টু দেখো চলে আসছে 660। আমরা জানি 5 দিয়ে এটাও ভাগ চলে যাচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে আমি কি আর 6 নম্বরটা ভেরিফাই করব? আমি তো বুঝতেই পারছি 6 নম্বর দিয়ে নিশ্চিত হবে না। আর তোমার যদি মনে হয় যে ঠিক আছে একটু ভেরিফাই করে আপনি দেখান যে হচ্ছে কিনা, তুমি ধরে নাও, ধরো এখানটায় x-15 ধরে নিলে, তাহলে ছখানা হলো তো। এই 6টা যোগ করলে কত আসছে? 6x। আর এখানে কত আসছে? 6 3 9 9 9 18 30 45, তাহলে 6x মাইনাস 45 ইকুয়াল টু কত? 630। তাহলে দেখো 6x ইকুয়াল টু কত আসছে? 675। লাস্টে 5 আছে অড, আর এটা ইভেন দিয়ে, তার মানে তো ভাগ যাবে না, তার মানে সঠিকভাবে বলা যাচ্ছে যেটার অ্যান্সার হবে 6, যেটা স্যাটিসফাই করবে না। তার মানে এটা কিন্তু অপশন এলিমিনেশনের মাধ্যমে করতে পারলাম, ঠিক যেমন আগে একটা অঙ্কও করলাম। ঠিক আছে, তারপর কি বলছে 20 নম্বরটা? 20 নম্বর বলছে যে চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মণ্ডল সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটাও একটা খুবই ভালো প্রশ্ন করেছে। এটা আমরা দেখছি যে 1919 সালে যখন মন্টেগু চেমসফোর্ড যেটা আইন পাশ হয়, তখন এই কথাটা বলা হয়েছিল যে একটা নরেন্দ্র মণ্ডল তৈরি করা হবে। এই অ্যাক্টের অনুযায়ী 1920-তে, দেখো 1920-তে করা হয়েছে, তার মানে এর কাছাকাছি কোন অপশনটা আছে? 1920 আছে। তো 1920 সালে এই চেম্বার অফ প্রিন্সেস তৈরি করা হয়েছিল। এখানে মেন কাজ কি ছিল? এই যে প্রিন্সলি স্টেটগুলো যেগুলো ছিল, সেই প্রিন্সলি স্টেটগুলোকে একটা জায়গা দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের মনে কি রয়েছে, তোমাদের কথাবার্তা এক্সেট্রা তোমরা বলো। তার জন্য একটা চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মণ্ডল তৈরি করা হয়েছিল 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের কনসেপ্টে। সেই জন্য এটার আনসার কোনটা হচ্ছে? অপশন সি। আরো 10টা প্রশ্ন। সাইন্যাপসিস অকার্স ডিউরিং, এটা যথেষ্ট ভালো প্রশ্ন দিয়েছে। আমরা দেখেছি এটা মিওসিস যে আমাদের ইয়েটা হয়,
মিওসিসের মধ্যে প্রোফেজ 1 বলে একটা দশা থাকে। প্রোফেজ 1 আমরা দেখেছি, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এগুলো দেখি না? তো প্রোফেজ 1 বলে একটা তোমার ফেজ থাকে, সেখানটায় টোটাল 5টা স্টেজ হয়। তার মধ্যে লেপ্টোটিন রয়েছে, ডিপ্লোটিন রয়েছে, জাইগোটিন রয়েছে, প্যাকাইটিন রয়েছে অ্যান্ড ডায়াকাইনেসিস রয়েছে। 5টা, এখানে 4টে দেয়া আছে কিন্তু। আর ডায়াকাইনেসিস, এই 5টা হচ্ছে স্টেজ হয়। তার মধ্যে প্রশ্ন করেছে সাইন্যাপসিসটা কোথায় ঘটে। তো সাইন্যাপসিসটা কিন্তু ঘটে জাইগোটিন দশায়, মানে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন সিতে হচ্ছে অ্যান্সার, যে জাইগোটিন দশায় সাইন্যাপসিস হয়। এই অ্যাকচুয়ালি সাইন্যাপসিস মানে কি, যে হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো থাকে সেগুলো নিজেদেরকে চিনতে পারে এবং তারা ফিজিক্যালি পেয়ার আপ করে, মানে একসঙ্গে হয়ে যায়, যে আমরা দুজন তো একই হোমোলোগাস, তো আমরা একসঙ্গে হয়ে যাই, সেই ঘটনাটাকে আমরা সাইন্যাপসিস বলা হয়। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হচ্ছে, জাইগোটিন দশায়। এটা মিওসিস দশার তোমার প্রোফেজ 1 যেটা রয়েছে সেখানটাই হয়। তা রিট্রিট, আচ্ছা প্রশ্ন বলছে রিট্রিটিং, প্রত্যাবর্তনকারী। আচ্ছা এটা ভালোভাবে আমরা অনেক সময় কি করছে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখে আমরা ওয়েস্টার্ন পার্ট করে দিতে পারি। এটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আসছে এই দিক দিয়ে আসছে, কিন্তু রিট্রিটিং যখন মানে ফিরে আসছে, তার মধ্যে এই দিক দিয়ে ফিরে আসছে, তখন কোন দিকে বৃষ্টিপাত হবে? তখন তোমার তখন হচ্ছে ইস্টার্ন পার্ট অফ পেনিনসুলার ইন্ডিয়াতে বৃষ্টিপাত হবে। কারণ আমরা দেখেছি যে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়, তামিলনাড়ুতে সেই দুবার বৃষ্টিপাত হয়। কাবেরী কেন সবসময় জল থাকে, এরকম তো প্রশ্ন করেছি। যে তামিলনাড়ুতে বা করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয় কেন? যে একবার যখন যাই, মানে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যায় তখন একবার হয়, আর যখন রিট্রিট করে ফিরে আসে তখন একবার হয়। তাহলে এটার অ্যান্সার হওয়া উচিত ইস্টার্ন পার্ট অফ পেনিনসুলার রিভার, ওয়েস্টার্ন পার্ট কিন্তু নয়, কারণ এখানটায় প্রত্যাবর্তনের কথা বলছে, ফিরে আসার সময় কোথায় বৃষ্টিপাত ঘটছে। আমরা কিন্তু বারবার এটা দেখেছি যে করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়। কেন কাবেরীতে সবসময় জল থাকে? কারণ প্রথমবার একবার বর্ষাকালে হয়, আবার ফেরার সময় আরেকবার বৃষ্টিপাত হয়। তাহলে কাবেরী তো বৃষ্টির জলে পুষ্ট, এটা তো আর হিমালয়ান রিভার্স নয়। ঠিক আছে, পেনিনসুলার রিভার। 93 বলছে কোনটা ডিফারেন্ট। আমি বুঝতে পারছি, বর্গক্ষেত্র এরকম দেখতে, ত্রিভুজ একটা ক্লোজড, আয়তক্ষেত্র একটা এরকম, মানে সবারই দেখো একটা সাইডস রয়েছে, কিন্তু বৃত্তর তো কোনো সাইডস নেই, এটা তো সার্কুলার। তাহলে এটার আনসার কি আসবে? সার্কেল আসবে। অপশন 94 দেখছি, অ্যাপেলসকে লিখছে এই BORJGP। তো অ্যাপেলসের যদি আমি সংখ্যা লিখি তাহলে দেখে 1, পি হচ্ছে 16, তারপর এল 12, এটা 5, এটা 19, সাজিয়েছে কি হবে 2, 15, 18, 10, 8, 16। তাহলে আমি যদি ভালোভাবে দেখি তাহলে দেখো এখানটায় এটাতে 1 বাড়ছে, আবার এখানটায় 1 কমছে, এখানে আবার 2 বাড়ছে, এখানে আবার 2 কমছে, এখানে 3 বাড়ছে, এখানে -3 হচ্ছে, মানে +1, -1, +2, -2, +3, -3 এভাবে হচ্ছে। তাহলে ব্যানানাকে যদি আমরা লিখি 2, 1, 14, 1, 14, 1, তাহলে কি হবে? প্রথমে +1 হবে, মানে 3 হবে, তার মানে সি হবে। 1 থেকে একটা -1 হবে, তার মানে কি হবে? জেড হবে। দেখো সি জেড, তার মানে এটা বাদ হয়ে গেল, সি জেড ঠিক আছে। তারপর 14 সঙ্গে আবার 2 যোগ হবে, তাহলে 14 সঙ্গে 2 হলে 16 হয়, 16 কোনটা হয়? পি। তার মানে দেখো এটাও বাদ হয়ে গেল, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। এবার 14 হয়ে গেল। এবার একের পর কি হচ্ছে, একটা কিন্তু আবার 2 কমবে, এবার +2 হয়েছে, এবার -2 হবে, তাহলে -2 হলে কি হবে? জেড, জেডের আগে ওয়াই। তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশন এ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 94 এর অপশন এ। মানে আমরা সিরিজটা দেখলাম +1, -1, +2, -2, +3, -3। আরেকটা প্রশ্ন, এটা কি বলছে? AD, তাহলে আমি যদি পজিশনাল ভ্যালুগুলো লিখে দিই, প্লেস ভ্যালু 1, 4, 7, 10, 13, এখানে দেখছি 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে, 3 বাড়ছে, তাহলে এখানেও 3 বাড়বে, তাহলে কত হবে? 16, 16 মানে কি? পি। তাহলে অপশন বি অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। 96, 96 বলছে কোনটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আমরা কিন্তু সেমিকন্ডাক্টরের সিরিজ আমরা দেখি, যে এর মধ্যে আমরা সেমিকন্ডাক্টর কি পড়ি, যে সিলিকন, তারপর মানে এরকম দেখি আমরা বোরন, সিলিকন, তারপর জার্মেনিয়াম, আর্সেনিক, এসবি মানে হচ্ছে তোমার অ্যান্টিমনি, ঠিক আছে, তারপর টেলুরিয়াম, অ্যাস্টাটিন, এগুলো সব কিন্তু তোমার সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে। আমরা পিরিয়ডিক টেবিল যখন পড়েছি তখন দেখেছি। তো এর মধ্যে একটাই অপশন আছে, সিলিকন। সিলিকন তো একটা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশন ডি। আচ্ছা কি বলছে, দুটো গাড়ি এ আর বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। তাহলে এখানটায় ধরো ইয়ে রয়েছে, এখানে এ আর এখান থেকে বি শুরু করেছে, বি এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে। স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। এই দুটোর মধ্যে দূরত্ব কত রয়েছে? 160 কিলোমিটার। গাড়ি দুটি সকাল 8টা 10-এ একই সময় যাত্রা শুরু করেছে, মানে এও স্টার্ট করেছে 8টা 10-এ, এও শুরু করেছে 8টা 10-এ। যদি গাড়ি দুটির গতিবেগ ঘন্টায় 50 কিমি/আওয়ার হয় আর 30 কিমি/আওয়ার হয়, তাহলে তারা একে অপরের সঙ্গে কখন মিট করবে? তো আমরা এই সমস্ত অঙ্ক তো জানি, মিট করার সময় কত, ডিস্টেন্স দুজনের মধ্যে বাই হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড যেহেতু একে অপরের অপোজিট দিকে যাচ্ছে, একে অপরের দিকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, পরস্পর অপোজিটে যাচ্ছে,
তাহলে পরস্পর অপোজিটে গেলে তাদের কি হয়, যোগ হয়ে যায়। তাহলে যোগ হলে তোমার এদিকে যোগ হবে 50 আর 30 যোগ হয়ে যাবে, তাহলে কত আসবে 160/80। তাহলে টাইমটা হচ্ছে 2 ঘন্টা, তার মানে যখন শুরু হবে তার 2 ঘন্টা পর মিলিত হবে। তাহলে শুরু কখন করেছে, 8টা 10-এ করেছে, 8টা 10-এর সঙ্গে 2 যোগ করলে কত আসবে, 10টা 10, এবং সেটা সকাল 10টা 10ই হবে। তাহলে অ্যান্সার কোনটা আসবে, সকাল 10টা 10, অপশন এ। ইজি প্রশ্ন। আচ্ছা, 98 কি বলছে, যে ভারতে এই যে ডেটা সেন্টারগুলির এত দ্রুত বৃদ্ধি হচ্ছে, এই দ্রুত বৃদ্ধির কারণটা কি? বলছে ল্যাক্স এনভায়রনমেন্ট। যদি এত বলছে, দ্রুতর কথা বলছে, দ্রুত গতিতে কেন বাড়ছে। আর এক জায়গায় বলছে শিথিল প্রয়োগ বিধিবিধানের, তা কোনো হয়, শিথিল হলে আবার কি করে দ্রুত বৃদ্ধি পাবে। তাহলে এখানে ল্যাক্স এই ওয়ার্ডটা দেওয়ার জন্য হবে না। স্ট্রিক্ট ডেটা লোকালাইজেশন রেগুলেশন, স্ট্রিক্ট হলে আবার বাড়বে কি করে, তাহলে এটাও হবে না। ডিটোরিয়েশন ইন ইন্ডিয়া ইউএস রিলেশন, এর উপর তো কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর করেই না। এক হচ্ছে চিপ ইলেকট্রিসিটি, যেহেতু চিপ ইলেকট্রিসিটি অনেক বেশি, অপশন এলিমেন্ট করে হচ্ছে। দেখো কোনো একটা জিনিস মানে বাড়ছে, র্যাপিড গ্রোথ হচ্ছে, তার জন্য নেগেটিভ তো হতে পারে না, স্ট্রিক্ট করে দেবে পলিসি, তাহলে তো বাড়বে না। ল্যাক্স এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট হবে, তাহলে আবার বাড়বে কি, বরং আরো তো কমবে। তাহলে অপশন এলিমেন্ট করে আমরা বুঝতে পারছি যে চিপ ইলেকট্রিসিটি বা সস্তা বিদ্যুৎ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্সার হবে। 99 কি বলছে, উইন্ড এনার্জি, এই উইন্ড এনার্জি প্রজেক্ট কোথায় সেট আপ করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। দেখো বকখালি, আমরা আমাদের সাথে বকখালি ঘুরতে যাই, তো বকখালি ফ্রেজারগঞ্জ দেখবে, বকখালি থেকে একটু দূরেই কিন্তু ফ্রেজারগঞ্জ রয়েছে, তাহলে সেখানটায়। তারপর কি রয়েছে তোমার, না আরেকটা অপশন রয়েছে দীঘা, আর একটা অপশন রয়েছে হলদিয়া। তো এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কিন্তু হবে ফ্রেজারগঞ্জ। খুব ভালো প্রশ্ন, একটু এটা একটা ডিফিকাল্ট প্রশ্নের মধ্যে বলা যেতে পারে, যে উইন্ড রিলেটেড যে ইয়েটা হয়েছে সেটার যে মানে এনার্জি প্রোডাক্ট যেটা সেট আপ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা কোথায় রয়েছে, সেটা ওই বকখালির পাশে অবস্থিত ফ্রেজারগঞ্জে করা হয়েছে। ফ্রেজারগঞ্জে সবসময় ঘুরতে যাই আমরা, ওই বকখালিতে গেলেই মাছ ফাছ এক্সেট্রা দেখি। আর 100টার প্রশ্নের লাস্ট প্রশ্ন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কি। আমাদের বহুবার প্রশ্ন এসছে যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হচ্ছে একটা তোমার ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানটায় 4টে মেনলি মেট্রো সিটিকে কানেক্ট করা হয়। একদিকে নর্থে থাকে দিল্লি, একদিকে মুম্বাই থাকে এখানটায় ওয়েস্টে, তোমার সাউথে থাকে হচ্ছে চেন্নাই, আর এখানে থাকে কলকাতা। এই যে 4টেকে এইভাবে আমরা যেহেতু তোমার তোমার নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এই 4টে মেন সিটিকে যে কনসেপ্টের মাধ্যমে, ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে জড়িয়ে দেওয়া হয়েছে, সেটাকেই বলা হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। মানুষের পরীক্ষায় প্রশ্ন থাকে যে এটার কিলোমিটার কত, পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে, তো আমরা মনে রাখবো 5846। এইটা হচ্ছে কিলোমিটার, হচ্ছে তোমার গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ যেটা, তার দৈর্ঘ্য কত মনে রাখবো, 5848 কিলোমিটার। তো এটা হলো আমরা প্রথম 100টা প্রশ্ন দেখলাম। পরের যে ভিডিও আসছে আমাদের পার্ট 2, সেখানটা আমরা বাকি 100টা প্রশ্ন দেখব, এবং এইভাবেই উইথ অ্যানালিসিস দেখবো, শুধুমাত্র অ্যান্সার দেখবো না, যাতে আমাদের মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষায় যে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হবে সেখানটায় কাজে লেগে যায়। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এই